আজকে ইলেকট্রিক পোটেনশিয়ালটা শুরু করছি এবং চেষ্টা করবো ইলেকট্রিক পোটেনশিয়ালটা শেষ করে দেওয়ার। ইলেকট্রিক ফিল্ডটা কমপ্লিট করেছি আর একটা ছোট্ট পরীক্ষা নিলাম। চ্যাপ্টারটা বোর্ডস এর মধ্যে সীমাবদ্ধ রাখবো এবং এই চ্যাপ্টারটা এনার্জির চ্যাপ্টার ধরে চলো, কাইন্ড অফ এনার্জি দিয়ে আমরা সমস্ত কিছুটাই করব। তো ইলেকট্রিক পোটেনশিয়াল কাকে বলে চ্যাপ্টার খুব সংক্ষেপে করব। ফিল্ডটা খুব ডিটেল পড়িয়েছিলাম। ফিল্ড পড়া যদি খুব স্ট্রং হয়ে যায় খুব ভালো হয়, ফিল্ড হলে পরে পোটেনশিয়াল এমনি তাড়াতাড়ি হয়ে যায়। পোটেনশিয়াল কাকে বলে না, তো ধরো কোনো একটা জায়গায় কিছু চার্জ আছে, সাম পজিটিভ বা নেগেটিভ চার্জ আছে, তাহলে এই চার্জের আশেপাশে কি হয়, একটা ফিল্ড জেনারেট হয়। যে ফিল্ডের মধ্যে অন্য কোনো পার্টিকেল বা অন্য কোনো চার্জ পার্টিকেলকে নিয়ে এলে সে তার উপর কি করে, অ্যাট্রাকটিভ অথবা রিপালসিভ ফোর্স দেবে। এবার আমি যদি ইনফিনিটিতে চলে যাই তাহলে সেই জায়গাটায় এর ফিল্ডটা কত হয়ে যায়, জিরো। সেই জন্য আমরা বলা হয় অসীম দূরত্বে গেলে পরে যে কোনো বডির অ্যাট্রাকটিভ ফোর্সটা কত হয়, জিরো। তার রিজনটা আমরা পড়েছিলাম, F ইকুয়ালস টু 1/4πε0 Q/r²। এফ এর মান জিরো তখনই হবে যদি আর এর ভ্যালু কি হয়, ইনফিনিটি হয়, তাই না? তাহলে এখানে ইনফিনিটি গেলে পরে আমার ফিল্ড কত হয়ে যাচ্ছে, জিরো। তাহলে এইরকম জায়গা থেকে, ইনফিনিটি থেকে যদি আমরা কোনো একটা ইউনিট পজিটিভ চার্জ, যেটাকে আমরা টেস্ট চার্জ বলতে পারবে, সো আমরা যদি একটা ইউনিট পজিটিভ চার্জ নিয়ে আসি, ইউনিট পজিটিভ চার্জকে এই ফিল্ডের কোনো একটা পজিশনে এনে বসাই, তাহলে পরে আমার যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে সেই ওয়ার্ক ডানকেই বলবো আমরা কি না, তো পোটেনশিয়াল অফ দ্যাট পয়েন্ট। অ্যাকচুয়ালি পোটেনশিয়ালটা কি জিনিস যদি আমরা দেখতে চাই, তো কনসিডার করো এরকম দুটো ভেসেলস এর মধ্যে দেখো একটা ভেসেলস খুব পাতলা আর একটা ভেসেল খুব মোটা আছে। কনসিডার করো এরকম এখানে একটা ট্যাপ সিস্টেম করা আছে। ধরো আমি কথা মানে বলছি যে এই জায়গা থেকে জল আছে এরকম কিছু, এবার ট্যাপ ফ্লো করে দিলে পরে বা ট্যাপ খুলে দিলে পরে দেখবে যার হাইট বেশি না, জল সেইখান থেকে সেই উল্টো দিকে ফ্লো করে, যেটাকে তোমরা পড়েছো জলের সমোচ্চশীলতা ধর্ম। অ্যাকচুয়ালি যে হাইটের ওপর ডিপেন্ড করবে না অ্যামাউন্ট অফ ওয়াটারের উপর। তো এই যে দুটোর হাইটের ডিফারেন্স আছে, তাহলে এখান থেকে ডিপেন্ড করছে যে কোন দিক থেকে কোন দিকে জল যাবে। সেরকমই পোটেনশিয়াল হচ্ছে এরকমই একটা কোয়ান্টিটি যেটা ডিপেন্ড করে বা যেটা বলে দেয় চার্জ কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে। সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে চার্জ ফ্লো করবে, এরকম তুমি ভাবতে পারো। বা নেগেটিভ চার্জ যদি হয় সো লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে যাবে। তো চার্জের ফ্লোটা আমাকে বলে দেবে কোন দিক থেকে কোন দিকে যাবে, সেটা হচ্ছে পোটেনশিয়াল। তো অ্যাকচুয়ালি পোটেনশিয়াল আমাদেরকে বলে দেয় ফ্লো অফ চার্জ কোন দিক থেকে কোন দিকে যাবে। সো ফ্লো অফ চার্জ আমাকে এটা বলে দেবে পোটেনশিয়াল, যে কোন দিক থেকে কোন দিকে যাবে ভাই। যেমন ধরো হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে পজিটিভ চার্জ যাবে, আর লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে যাবে নেগেটিভ চার্জ। তো আমরা এখানে পোটেনশিয়ালকে ডিফাইন করব যে পোটেনশিয়াল অ্যাট এনি পয়েন্ট ইজ ওয়ার্ক ডান বাই চার্জ। মাথায় রাখবা এই ওয়ার্ক ডানটা কিন্তু এক্সটার্নাল এজেন্টকে দিয়ে করাতে হবে, মানে আমাকে নিয়ে যেতে হবে, এক্সটার্নাল এজেন্টকে দিয়ে করতে হবে। মানে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, টু ব্রিং। এবার নিজে নিজে আসবে না, আমাকে নিয়ে আসতে হবে। এই যে আমি চার্জকে অসীম থেকে এখানে নিয়ে আসবো, সো আই এম দ্য এক্সটার্নাল এজেন্ট ওয়ার্কিং হিয়ার। আমি এখানে এক্সটার্নাল এজেন্ট যেটা ওয়ার্ক করছি, এবং ওই পয়েন্টে আনতে পার ইউনিট চার্জে আমাকে যতটা পরিমাণ এনার্জি খরচ করতে হবে সেটা হচ্ছে পোটেনশিয়াল। সেই জন্য বেসিক প্রিন্সিপাল ওয়াইজ পোটেনশিয়াল ইজ নাথিং বাট এনার্জি বাই চার্জ। এটাকে মাথায় রাখতে হবে, বাস তাহলেই হয়ে গেল। পোটেনশিয়াল ইজ নাথিং বাট এনার্জি বাই চার্জ। যে কোনো জায়গায় যদি তুমি ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি বার করতে পারো, তাকে চার্জ দিয়ে ভাগ করে দিলে তুমি সেই জায়গাটার কি পেয়ে যাবা, পোটেনশিয়াল পেয়ে যাবা। মাথায় রাখবো পোটেনশিয়াল হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। প্রত্যেকটা ফিল্ডেরই একটা করে পোটেনশিয়াল থাকে। যেমন তোমরা গ্র্যাভিটিতে পড়েছিলে, গ্র্যাভিটেশনাল ফিল্ডের একটা পোটেনশিয়াল ছিল, দ্যাটস কল্ড গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তো তোমার হচ্ছে মহাকর্ষীয় বিভব। যেমন ধরো তোমাদের যদি গ্র্যাভিটেশনের সাথে সিমিলারিটিটা একটু মেনটেন করি এখানে আমরা, তাহলে তোমরা মাথায় রাখতে পারবে যে গ্র্যাভিটেশনাল ফিল্ডের ফর্মুলা ছিল gm/r², যদি তোমরা মনে করতে পারো। আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ফর্মুলা ছিল -gm/r, যদি তোমাদের মনে থাকে, ঠিক আছে। এবং আমরা এখানে একটা ফর্মুলা লিখেছিলাম কি, যে ফিল্ড ইকুয়াল টু -dvdr, তোমাদের যদি মনে থাকে। এইটা আমরা
মনে রেখেছিলাম কোথায়, গ্র্যাভিটেশনের ক্ষেত্রে। তো গ্র্যাভিটেশনাল ইটসেলফ ইজ এ কনজারভেটিভ ফোর্স ফিল্ড, কনজারভেটিভ মানে সংরক্ষী বল। আর আমরা গত ক্লাসেও বলেছি যে তড়িৎ ক্ষেত্রেও এটা কিন্তু সংরক্ষী বল। সংরক্ষী হওয়ার জন্য এখানে যে কনজারভেটিভ ফোর্স ফিল্ডে যা যা ফর্মুলা অ্যাপ্লিকেবল হয় আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল বা ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেও সেম প্রবলেমগুলো সেম ভাবে আমরা ডিল করতে পারবো। মানে এখানে যেমন ছিল F ইকুয়াল টু মাইনাস ডিভিডিআর, এখানেও কিন্তু আমরা সেম ফর্মুলা ইউজ করতে পারবো, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে প্রতিষ্ঠা করব বা এস্টাবলিশ করব। তাহলে পোটেনশিয়াল কি? ওয়ার্ক ডান বাই চার্জ, ইউনিট পজিটিভ চার্জকে কোথা থেকে, অসীম থেকে ইলেকট্রিক ফিল্ডের কোনো পয়েন্টে আনতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে তাকে বলবো আমরা সিম্পল কথায় পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল মানে হচ্ছে এনার্জি বাই চার্জ, ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। তাই এই চ্যাপ্টারে আমরা ডিরেকশন নিয়ে বেশি মাথা ঘামাবো না। আগের চ্যাপ্টারটাতে ডিরেকশন নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছিলাম, বিকজ সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে ডিরেকশন ম্যাটার করছে। কিন্তু যেহেতু পোটেনশিয়াল একটা স্কেলার কোয়ান্টিটি, সেই জন্য আমরা কখনোই এখানে ডিরেকশন নিয়ে মাথা ঘামাবো না। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডে যেটা করিনি আমরা, ইলেকট্রিক ফিল্ডে পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ যাই ছিল আমরা তার মড ভ্যালু নিয়ে নিতাম, মানে মাইনাসটাকে এখানে অ্যাট্রাকটিভ বলতে ভাবতাম। কিন্তু পোটেনশিয়ালের ক্ষেত্রে কিন্তু প্লাস কিউ থাকলে তার পোটেনশিয়াল পজিটিভ হবে, মাইনাস কিউ থাকলে তার পোটেনশিয়াল নেগেটিভ হবে। তো কোনো একটা চার্জের ধরো প্লাস কিউ চার্জ আছে, ধরো কোনো একটা জায়গায় প্লাস কিউ চার্জ আছে, এই প্লাস কিউ চার্জের জন্য যে পোটেনশিয়ালটা পাবা, আর কোনো এক জায়গায় যদি মাইনাস কিউ এর জন্য পোটেনশিয়াল পাও, তাহলে এখানে তুমি পাবা পজিটিভ পোটেনশিয়াল আর এখানে তুমি পাবা নেগেটিভ পোটেনশিয়াল। মাথায় রাখবে যে পোটেনশিয়ালটা বেশি তাকে বলা হয় হায়ার পোটেনশিয়াল, আর যে পোটেনশিয়াল কম তাকে বলা হয় লোয়ার পোটেনশিয়াল। হায়ার পোটেনশিয়াল মানে উদাহরণ দিচ্ছি, ধরো কোনো একটা জায়গার পোটেনশিয়াল 20 ভোল্ট আর একটা জায়গায় 10 ভোল্ট, তো যেটা 10 ভোল্ট সেটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল, 20 ভোল্ট হবে কি হায়ার পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়ালের ক্ষেত্রে আমরা পজিটিভ পোটেনশিয়াল নেগেটিভ পোটেনশিয়াল যেহেতু দেখতে পাচ্ছি, সেই জন্য আমরা প্লাস মাইনাসের ক্ষেত্রে এখানে কিন্তু কনসিডার করব। তাই ইলেকট্রিক ফিল্ডে চার্জের প্রকৃতি বা প্রপার্টি আমরা দেখতাম না, প্লাস কিউ মাইনাস কিউ যাই থাকতো প্লাস কিউ বসাতাম, কিন্তু এখানে তা হবে না বাবা। এখানে কি করতে হবে আমাকে, প্লাস কিউ থাকলে কি করব প্লাস, মাইনাস কিউ থাকলে মাইনাস। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? চলো বুঝতে পারলাম। তাহলে পোটেনশিয়ালের যদি আমরা ডিফারেন্স দেখতে চাই, তাহলে ইলেকট্রিক ফিল্ডের দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়ালের যে পার্থক্য তাকে বলা হয় পোটেনশিয়াল ডিফারেন্স। কনসিডার করো যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এইটা 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, এরকম দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্টের পোটেনশিয়াল আলাদা আলাদা হবে। তো দুটো পয়েন্টের পোটেনশিয়াল যদি আলাদা আলাদা হয়, তাহলে এখানকার পোটেনশিয়ালকে যদি V1 বলো, এখানকার পোটেনশিয়ালকে যদি V2 বলো, তাহলে এদের পোটেনশিয়াল ডিফারেন্স বলতে বুঝবে V1 মাইনাস V2, এটাকে বলবে পোটেনশিয়াল ডিফারেন্স। সো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে কোনো দুটি পয়েন্টের পোটেনশিয়াল এর যে পার্থক্য তাকে বলা হয় পোটেনশিয়াল ডিফারেন্স। মানে তুমি এরকম ভাবতে পারো, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোন একটা ইউনিট পজিটিভ চার্জকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যেতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে তাকে কি বলবা তুমি, এই দুটি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। কথা মানে বলছি, ধরো যে 2 নম্বর পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জকে তুমি নিয়েছো +1, এই ইউনিট পজিটিভ চার্জকে এইখান থেকে তুমি এত দূরে নিয়ে গেলে তার জন্য তোমার ওয়ার্ক ডান হলো W। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স V2 মাইনাস V1 বা V1 মাইনাস V2 শুড বি ইকুয়াল টু কত হবে বলো তো, W বাই সেই Q, যদি Q চার্জকে তুমি নিয়ে যাও। বুঝতে পারলো ব্যাপারটা? এখানে পজিটিভ 1 কে নিয়ে গেছো বলে +1 লিখতে পারবা। তার মানে তুমি এখান থেকে এত দূরে যদি Q চার্জকে নিয়ে যাও, ওয়ার্ক ডান যদি W হয়, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হবে V2 মাইনাস V1 ইকুয়াল টু W বাই Q। সিম্পল ভাষায় যে পোটেনশিয়াল বার করতে গেলে একটু আগে সেটা বললাম, এনার্জি বাই চার্জ, ওয়ার্ক বাই চার্জ, ওয়ার্ক বার করো চার্জ দিয়ে ভাগ করে দাও, তুমি সিম্পল কথায় পোটেনশিয়াল বার করতে সেই পয়েন্টে পারবা। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তো ওয়ার্ক ডান বাই চার্জ দ্যাট ইজ পোটেনশিয়াল, দ্যাট ইজ এনাফ আমাদের জানার জন্য। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? আই হোপ বুঝতে পেরেছি। এখন ইলেকট্রিক পোটেনশিয়াল ডাজ নট ডিপেন্ড অন পাথ। ইলেকট্রিক পোটেনশিয়াল দেখো পাথের উপর ডিপেন্ড করে না। ইলেকট্রিক পোটেনশিয়াল বলার সময় আমি বারবার ওয়ার্ক ডান, এনার্জি এগুলো নিয়ে আলোচনা করছি। তো কনসিডার করো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এইটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, কোন একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কথা বলছি আমরা, আর এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, কথা মানে বলছি। এখন যদি আমি কোনো একটা চার্জকে এখান থেকে এই দিকে নিয়ে যাই, তাতে ওয়ার্ক ডান যদি W1 হয়, আর কনসিডার করো আমি ওকে ফিরিয়ে আনলাম আমি এখান থেকে এত দূরে, দিয়ে ওয়ার্ক ডান হলো W2। যদি এরকম হয় যে এখান থেকে এত দূর যেতে আমার W1 ওয়ার্ক হলো আর এখান থেকে W2 হলো, তাহলে দুটো ওয়ার্ক ডান যদি আলাদা হয়, তাহলে পুরো এক পাক ঘোরালে পরে যদি, আমি কথা মানে বলছি, যদি W2 এর মান W1 এর থেকে বেশি হয়ে যায়, ধরো আলাদার মানে এরকম ভাবছি,
তাহলে পুরো এক পাক ঘোরালে পরে আমি এখানে কিছু এনার্জি গেইন করব। মানে এমন একটা কনসেপ্ট যেখানে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি এক পাক ঘোরাচ্ছি আর নতুন করে এনার্জি গেইন করছি। তার মানে এরকম হতে হতে আমার এখান থেকে এইটুকু যেতে যে ওয়ার্ক ডান লাগতো এই গেইনের মাধ্যমে যদি পেয়ে যাই, তাহলে এখান থেকে এইটুকু যেতে আমাকে আর এক্সটার্নালি কিছু ওয়ার্ক ডান করতে হবে না, কারণ আমি তো পেয়ে গেছি। তাহলে ও এবার নিজে নিজেই ঘুরবে আর নতুন নতুন এনার্জি দেবে। ইজ ইট পসিবল? নো। কারণ কোনো একটা জায়গায় ফ্রি এনার্জি পসিবল হয় না, অর্থাৎ নিজে নিজেই ওয়ার্ক ডান করবে আর নিজে নিজে এনার্জি দেবে, এটা হয় না। আমাকে কোনো না কোনো জায়গায় এনার্জি নষ্ট করতে হবে, তবেই আমি অন্য কোনো জায়গায় এনার্জি খুঁজে পাবো। যেমন হাইড্রো ইলেকট্রিসিটিতে কি হয়, যে জলস্রোতকে কাজে লাগায় এবং জলস্রোতকে কাজে লাগানো হয় দিয়ে টারবাইনকে ঘোরানো হয়। এখন জলস্রোতের মধ্যে থাকে জলশক্তি, যেটাকে বলি আমরা গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। এই কাইনেটিক এনার্জি কনভার্ট হয়ে যায় আমাদের কি ইলেকট্রিক এনার্জিতে। তো এখানে কনভার্সন অফ এনার্জি তো হচ্ছে, তাহলে এখানে কনভার্সন অফ এনার্জি কি, আমি এখান থেকে এত দূর যাব, তাহলে এখানে যতটা শক্তি খরচ হবে এখানে ফিরে এলেও আমাকে ততটা শক্তি পেয়ে যাব, যাতে করে আমার টোটাল এনার্জি কি হয়ে যায়, জিরো হয়ে যায়। যদি না হতো এনার্জি গেইন করতে পারতাম, এনার্জি গেইন করতে পারবো না, আমরা কোনো জায়গায় এনার্জি গেইন করতে পারবো না। এনার্জি লস করতে পারবো, হ্যাঁ এনার্জি লস করতে পারবো, বিকজ ফ্রিকশন যদি থাকে বা ডিসিপেটিভ ফোর্স কোনো জায়গায় যদি থাকে, তাহলে এখানে যদি কোনো বাধাজনিত বল থাকে তাহলে আমি এনার্জি ইজিলি লস করতে পারবো, বাট ফ্রিতে এনার্জি গেইন করতে পারবো না। মানে তুমি যদি কোনো একটা পাহাড় চড়তে চাও তোমাকে কষ্ট করতে হবে ভাই, কিন্তু তুমি যদি নিচে নামতে চাও তোমার কষ্ট করতে হবে না, এমনি তোমার হবে। সো ডাউনফল জীবনে জীবনে যদি আসে কখনো, দেখবে ডাউনফল আসার জন্য না কিছু পরিশ্রম করতে হয় না, ডাউনফল এমনিই চলে আসবে। তুমি কিছু করো না বা উল্টো ভুলভাল পথে চলে যাও, তোমার জীবনে ডাউনফল এমনিই চলে আসবে। কিন্তু সেই ডাউনফলের জায়গা থেকে আবার সেই জায়গায় উঠতে তোমাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। তো সিম্পল কথা, এখানেও তাই অ্যাপ্লিকেবল। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? আমি বুঝাতে পেরেছি। এবার আমরা ইউনিট নিয়ে একটু আলোচনা করে নিই। ইউনিটের পয়েন্টটা কি দিয়েছি? হ্যাঁ ইউনিট দিয়ে দিয়েছি এখানে। তো এটা কি বোঝাতে পেরেছি? সো পোটেনশিয়াল ডাজ নট ডিপেন্ড অন দ্য পাথ। পাথের উপরে ডিপেন্ড করবে না, ও ডিপেন্ড করছে কোথায় ছিল আর কোথায় আছো। বুঝাতে পেরেছি ব্যাপারটা? মাঝের স্টেপ দেখতেই যাবো না। কথা মানে বলছি, কোন একটা ছাত্রকে দেখেছিলাম টেনে, তুই তো বাবা খুব ভালো পড়াশোনা করতিস, 12-এ গিয়ে দেখছি তোর অবস্থা খুব খারাপ, তাহলে আমি কি দেখবো? ছিলিস টেনে খুব ভালো, 12-এ হয়ে গেছিস খারাপ, মাঝে কিভাবে খারাপ হয়েছিস আমি দেখতেই যাবো না, আমি দেখতে যেতে যাবো না। ইট ইজ পোটেনশিয়াল। ও দেখবে না কোন পাত দিয়ে কিভাবে খারাপ হয়েছে না হয়েছে। তুমি টেনে খুব খারাপ পড়াশোনা করতে, 12-এ উঠে তোমার মাথা বিশাল শার্প হয়ে গেছে, আমি জানতে চাইবো না যে ও কিভাবে কি করে করেছে। সো দিস ইজ অনলি ডিপেন্ডস অন দা টু পজিশনস। কোন দুটো পজিশন নিয়ে কথা বলছো, দ্যাটস অল, দ্যাট ইজ অল। এর বাইরে আর কিছু ভাবতেই যাবো না। কনসেপ্ট আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি। তো এটা ডিপেন্ড করবে না। এবার ইলেকট্রিক ফিল্ড যেহেতু কনজারভেটিভ, তাহলে যদি আমি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা পার্টিকেল বা চার্জ পার্টিকেলকে পূর্ণ এক পাক ঘোরাই, তাহলে এক্ষেত্রে আমার ওয়ার্ক ডান কত হয়ে যাবে? জিরো হবে। সো মাথায় রাখবো আমরা, যেহেতু ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো ডিসিপেটিভ ফোর্স না থাকে, ফ্রিকশন বা এরকম কিছু, তাহলে পরে কনজারভেটিভ ফোর্স ফিল্ডের অনুযায়ী তাকে যদি পূর্ণ এক পাক ঘোরাও তাহলে তোমার ওয়ার্ক ডান জিরো হবে। এক্স্যাক্টলি সেম ওয়েতে যতটা খরচ করবা ততটা গেইন করবা। সো যতটা খরচ করবা ততটা গেইন করবা, টোটাল এনার্জি জিরো হয়ে যাবে। যেমন একটা বডিকে নিচ থেকে উপরে তুলবো, উপর থেকে নিচে নামবো, টোটাল এনার্জি কত হয়ে যাবে? জিরো। সো এই বডির উপর টোটাল এনার্জি হবে কত? জিরো। ক্লিয়ার হচ্ছে? আই হোপ বুঝাতে পেরেছি। সো ইজ ইট ক্লিয়ার? সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল বোঝাতে পেরেছি আমি কনসেপ্টটা? তাহলে হবে না? কম বেশি কিছু তো হবে বাবা, আলটিমেটলি লস হবে। ডিসিপেটিভ মানে লস হবে তোমার। বুঝতে পারছো ব্যাপারটা? মানে এখান থেকে যেতে যদি 10 জুল খরচ হয়, এখান থেকে এইটুকু আসতে তোমার 10 জুল হবে না, তার থেকে কম পাবা, 8 জুল পাবা, 4 জুল, কিছু তো নষ্ট হয়ে গেছে। আলটিমেটলি তোমার 2 জল করে লস হচ্ছে। লস ইজ পসিবল ভাই। তুমি না পড়লে পরে দেখো তোমার ব্যাকলগ জমতে থাকবে, দ্যাট ইজ লস, তাই না? পড়নি, জমতে থাকবে। আর তুমি অ্যাডভান্স পড়ো, তাই না? অ্যাডভান্স যদি পড়তে থাকো, কোনো কথার মানে বলছি, কোনো কিছু অ্যাডভান্সের, তুমি দেখবে সবটাই জানতে পারবে না। কোনো কিছুই পসিবল নাই, তোমাকে কি হবে? তালের সাথে তাল মেলাতে হবে যা চলছি। ধরো কথা মানে বলছি, আজকে আমি এখানে ইলেকট্রিসিটি পড়াচ্ছি, তুমি নিজে নিজে চাইছো যে আমি এসিটা পড়ে নিই। যদি নিজে নিজে এসি পড়ে উদ্ধার করা যায়, যদি 100% উদ্ধার করতে পারতো, তাহলে তো তার ব্রেন এই লেভেলের নয়, আলাদা আলাদা জগতেরই আমরা ধরে নেব। যে এসি কে যদি কেউ নিজে 100% অ্যাকোয়ার করতে পারে, বুঝতে পারে, আমি তো তাই ধরবো। কারণ যিনি এসি বানিয়েছেন, এসির কনসেপ্ট বানিয়েছেন, তাহলে তার ফ্রিকোয়েন্সি প্রায় সেম ধরে নেবো আমরা। ঠিক আছে, আসুন, তাই না? যাই হোক, সেই কনসেপ্টে আমরা যাচ্ছি না। সো ইউনিট অফ পোটেনশিয়াল, তো আমরা পোটেনশিয়াল ভি মানে দেখলাম ওয়ার্ক বাই চার্জ। তাহলে ওয়ার্ক বাই চার্জ হওয়ার জন্য আমরা এটার ইউনিটটাকে দেখবো। চার্জের একক হচ্ছে জুল, সরি, ওয়ার্কের একক হচ্ছে জুল আর চার্জের একক হচ্ছে কুলম। সো জুল পার কুলম, জুল পার কুলম এইটাকে আমরা বলি ভোল্ট। সেই জন্য মাথায় রাখবি, ভোল্টকে আমরা ভি চিহ্ন দিয়ে লেখাই। এবার শোন, এই যে পোটেনশিয়াল, পোটেনশিয়াল চিৎকার করছি,
দেখ ইলেকট্রিক ফিল্ডকে কি চিহ্ন দ্বারা লেখা হয়? ই দিয়ে। তার ইউনিট কিন্তু নিউটন পার কুলম অথবা ভোল্ট পার মিটার, ঠিক তো? কিন্তু মাথায় রাখবি পোটেনশিয়ালকে লেখাও হয় ভি দ্বারা, আর তার ইউনিটের সিম্বলও ভি। তাই গন্ডগোল করিস না, বুঝতে পারছি ব্যাপারটা? তাই এটাকে লেখাও হয় ভি দ্বারা আর এটার সিম্বলও ভি। সো পোটেনশিয়ালকে আমরা লিখবো ভি দ্বারা, তার ইউনিটের সিম্বলও ভি হবে। বুঝতে পারছি ব্যাপারটা? তো বেসিক্যালি ভোল্টকে আমরা ভি দিয়ে লিখবো, সেজন্য ভোল্ট মানে হচ্ছে জুল পার কুলম, এটা হচ্ছে এসআই ইউনিট। তো বুঝতেই পারছিস এসআই ইউনিট ভোল্ট। আর সিজিএস ইউনিট কি হবে না? তো সিজিএস ইউনিট শুড বি ইকুয়াল টু লাইক জুলের জায়গায় কি লিখবো? আর্ক লিখবো, আর কুলমের জায়গায় কি লিখবো? ইএসইউ। এটাকে বলবো স্ট্যাট ভোল্ট, এটাকে বলবো স্ট্যাট ভোল্ট। এখন আমরা যদি 1 ভোল্ট দেখতে চাই, তাহলে 1 ভোল্ট মানে হচ্ছে 1 জুল বাই 1 কুলম। এটা মানে 10⁷ আর্গ বাই লিখতে পারবো আমরা 3 × 10⁹ ইএসইউ, কারণ 1 জুল মানে 10⁷ আর্গ আর 1 কুলম মানে 3 × 10⁹ ইএসইউ। এবার যদি এই দুটোকে তুমি কাটাকাটি করতে চাও, তাহলে দেখো কাটাকাটি করলে 1/300 পড়ে থাকবে, যেটাকে বলছি আর্গ বাই ইএসইউ। আবার দেখ আর্গ বাই ইএসইউ কে আমরা বলছি স্ট্যাট ভোল্ট, সেজন্য আমরা এখান থেকে মাথায় রাখবো 1 ভোল্ট ইকুয়ালস টু 1/300 স্ট্যাট ভোল্ট। ক্লাস 10 এ বোধহয় করেছিলি সেগুলো, যদি মনে থাকে 1 ভোল্ট ইকুয়ালস টু 1/300 স্ট্যাট ভোল্ট হয়। সো 1 ভোল্ট ইকুয়ালস টু 1/300 স্ট্যাট ভোল্ট। তাহলে 1 ভোল্ট কাকে বলে না? তো কোন একটি 1 কুলম আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কার্য করা হয়, তাহলে সেই বিন্দুর বিভবকে বলা হবে 1 ভোল্ট, তাই তো? অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি 1 কুলম আধানকে আনতে যদি কার্যকত করা হয় 1 জুল, তবে সেই পয়েন্টের বিভবকে বলবো 1 ভোল্ট। তেমনি অসীম দূরত্ব থেকে 1 ইএসইউ আধানকে যদি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে আমাকে 1 আর্গ কাজ করতে হয়, তাহলে সেই পয়েন্টের পোটেনশিয়ালকে বলবো 1 স্ট্যাট ভোল্ট। তো ডেফিনেশন তো আমাদের আসবে না, আমরা সিম্পল কনসেপ্ট গুলো মাথায় রাখবো, সবটাই বলে দিচ্ছি, বাট কনসেপ্ট গুলো আমরা একটু মাথায় রাখবো। যদি ডাইমেনশন বার করতে যাই, তো ডাইমেনশন ডিম লিখলাম, ডাইমেনশন অফ পোটেনশিয়াল কত হয় না? তো ডাইমেনশন অফ ওয়ার্ক বাই ডাইমেনশন অফ চার্জ, এখান থেকে আমরা ডাইমেনশন গুলো বার করতে পারবো। ডাইমেনশন অফ ওয়ার্ক কত হয়? ml²t-2, আর ডাইমেনশন অফ চার্জ হয় it। সেজন্য পোটেনশিয়ালের ডাইমেনশন হবে ml² t⁻³ i⁻⁻1। so this is will be your potential dimension. so dimension of potential বোঝাতে পারলাম ব্যাপারটা? ছোট ছোট করে পয়েন্ট গুলো করতে থাকবে, হ্যাঁ, যার যা দরকার, নাহলে বই দেখে নাও, বই যা যা পড়াচ্ছি সেগুলো পেয়ে যাবে হয়তো। সো পোটেনশিয়াল ডিফারেন্স আর পোটেনশিয়াল দুটোরই ইউনিট সেম। এসআই ইউনিট হচ্ছে ভোল্ট আর সিজিএস ইউনিট হচ্ছে স্ট্যাট ভোল্ট। ডাইমেনশনটা আমরা এখানে মেনশন করলাম। আর একটা ইউনিট হয় ম্যাগনেটিক ইউনিট, দ্যাটস কল্ড ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ইএমইউ বিভব। তো দরকার নাই, আমরা স্ট্যাট ভোল্ট আর ভোল্ট নিয়েই জানবো। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? এত পর্যন্ত কোনো সমস্যা বলবে আমাকে? ক্লিয়ার সব? ওকে। পোটেনশিয়াল অফ আর্থ, পৃথিবীর বিভব। দেখো পৃথিবীর সাইজ বা শেপ যদি দেখো এটা বিশাল বড়, এর মধ্যে প্রচুর পার্টিকেল আছে, প্রচুর আয়নস আছে, বাট অ্যাজ এ হোল যদি আমরা আর্থকে দেখি, পুরো আর্থের টোটাল চার্জ হচ্ছে 0। আমরা এরকম ভাবে ভাববো। তো চার্জ যদি 0 হয়, তাহলে আমরা সেখানকার পোটেনশিয়ালকেও ধরবো 0 হয়, পোটেনশিয়াল। তো পোটেনশিয়াল হচ্ছে আমার 0, সেজন্য আর্থের পোটেনশিয়ালকে ধরা হয় কত? দ্য পোটেনশিয়াল অফ আর্থ ধরা হয় 0। মানে কনসিডার কর যে কোনো এক জায়গায় আর্থ, ভূমি আছে। এবার ধর আমার কাছে কোনো একটা কন্ডাক্টর আছে, তাকে আমি এখানে কিন্তু ইনসুলেটর, এটা কিন্তু ইনসুলেটর মানে কি বলতো? এটা হচ্ছে কিন্তু কুপরিবাহী পদার্থ দিয়ে আটকে রেখেছি। এবার ধর এটাকে আমি মাটির সাথে টাচ করেছি। এবার ধর এখান থেকে ইলেকট্রন এই দিক থেকে এইদিকে গেল, তাহলে ইলেকট্রন যদি এখান থেকে এদিকে যায়, তার মানে এখানকার ইলেকট্রনের ঘাটতি অনেক বেশি আছে, ইয়েস অর নো? তো ইলেকট্রনের ঘাটতি বেশি আছে মানে নিশ্চয়ই এখানকার চার্জটা কি হবে? আমার পজিটিভ। তো যখনই কোনো একটা কন্ডাক্টরকে ভূমির সাথে টাচ করাবা, দেখবা ইলেকট্রন ফ্লো কোন দিকে হচ্ছে। তো ইলেকট্রন ফ্লো যদি এদিক থেকে এদিকে যায়, দ্যাট মিনস আমার আর্থ তো 0, কিন্তু এখানে ইলেকট্রন ঘাটতি আরো বেশি, বলে এটা পজিটিভ। বুঝতে পারছি ব্যাপারটা? মানে এখানে 0 থেকে এখানে ইলেকট্রন ঘাটতি বেশি আছে। আবার সেম লজিক যদি দেখিস, অ্যাপ্লাই করিস, যে আর একটা কন্ডাক্টর আছে, তাকে ইনসুলেটর দিয়েছিস, কানেক্ট করছিস, ইলেকট্রন এই দিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে এটা কি হবে? অবভিয়াসলি মাইনাস।
তার মানে তুই দেখতে পাচ্ছিস এইটা অবভিয়াসলি হবে হায়ার পোটেনশিয়াল, এটা কি হবে লোয়ার পোটেনশিয়াল। আমরা কি বলেছিলাম ইলেকট্রন লোয়ার পোটেনশিয়াল থেকে কোন দিকে যায় হায়ার পোটেনশিয়াল। তাহলে এখানে দেখ, তাহলে এটা নিশ্চয়ই কি হবে তাহলে লোয়ার পোটেনশিয়াল, এটা কি হবে হায়ার পোটেনশিয়াল। সো লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে কি যাচ্ছে আমার ইলেকট্রন যাচ্ছে। সো মাথায় রাখবো ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে, জাস্ট কনসেপ্ট এরকম ভাবে রাখো, ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রন উইল অলওয়েজ ফ্লো ফ্রম লোয়ার পোটেনশিয়াল টু হায়ার পোটেনশিয়াল। ইলেকট্রন এইভাবেই যায়, ও সব সময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাবে। সো লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে ফ্লো করবে। আবার পজিটিভ চার্জের ক্ষেত্রে তাহলে বুঝতে পারছিস উল্টো হয়ে যাবে। সো যদি পজিটিভ চার্জের ক্ষেত্রে ভাবিস, পজিটিভ চার্জের ক্ষেত্রে ভাবিস, তাহলে পজিটিভ চার্জ সর্বদা কি হবে বলতো, তাহলে হায়ার পোটেনশিয়াল থেকে কোন দিকে যাবে লোয়ার পোটেনশিয়ালে যাবে। সো পজিটিভ চার্জ সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যাবে। সো এটা বেসিক কনসেপ্ট মাথায় রাখবা অলওয়েজ, ঠিক আছে? এখান থেকে অনেক প্রবলেম সলভ হয় আমাদের। তো আর্থ বা পৃথিবীর মোট বিভবকে আমরা ধরবো 0। সো আর্থের মোট বিভব হবে 0 এবং এইচপি মানে হায়ার পোটেনশিয়াল, এলপি মানে লোয়ার পোটেনশিয়াল। তো পোটেনশিয়াল অফ আর্থকে 0, তার মানে তুমি আর্থে যতই চার্জ পাঠাও, আর্থ হচ্ছে ইনফাইনাইট ক্যাপাসিটি যুক্ত একটা বস্তুকে ভাবতে পারো। তার মধ্যে তুমি যতই চার্জ দিচ্ছ ওর চার্জ কোনোদিন হবে না, ফুরাবে না। মানে কি ভাবো এরকম যে কত বজ্রপাত প্রত্যেক দিন মাটিতে হচ্ছে, কিন্তু স্টিল মাটির মধ্যে কোনো আধান জমা হয় না, কারণ পৃথিবীর সারফেস এরিয়া এত বড় যে ওই চার্জ ডিস্ট্রিবিউট হয়ে যায় এমন ভাবে। জাস্ট একটা উদাহরণ আমরা নিতে পারি যে আমরা ভাবি কি বজ্রপাত যদি গাছে পড়ে গাছ পুরো শেষ হয়ে যায়, কিন্তু কত বজ্রপাত তো সমুদ্রের উপরে পড়ছে, তাহলে মাছ মরে যায় না কেন সমস্ত মাছ? তাহলে কোনো একটা জায়গায় যদি বজ্রপাত পড়ে সমুদ্রে, তাহলে পুরো সমুদ্র কারেন্ট হয়ে গেল, কারণ কি সমুদ্রের মধ্যে প্রচুর আয়ন আছে, Na+Cl- Br-। তাহলে পুরো সমুদ্রে যদি কারেন্টটা ছড়িয়ে যায় তাহলে পরে পুরো সমুদ্রের মাছ মরে যাওয়া উচিত। তো দীঘাতে বসে যে সমুদ্রের পা জল ঠেকে রয়েছে তাকেও শক লাগা উচিত। কিন্তু এত সাইজ বড় এই সমুদ্রের বা আমাদের এই যে ওশিয়ান গুলোর কথা বলছি, সেখানে 4-5টা কি 10,000 বজ্রপাত পড়ে গেলেও কিছু গায়ে লাগবে না, সাইজ এখানে বিশাল বড়। প্যাসিফিক ওশিয়ান যদি দেখো এদিক থেকে ওদিক যেতে পারবে মানে এত বড় প্যাসিফিক ওশিয়ান, তাই না? তো সেক্ষেত্রে যদি মাছ ইনস্ট্যান্টলি সেই জায়গায় থাকে তাহলে সে হয়তো আহত হতে পারে বা মরে যেতে পারে, আনলেস প্রথম কথা পুকুরে পড়বে না বাজ, তুই চিন্তা করিস না। পুকুর বাজ পড়ানো বুঝিয়েছিলাম তো, উঁচুতে থাকতে হবে না জায়গাটা। আর সমুদ্র কি পুরো তো ফাঁকা, তো সমুদ্রে পড়াটা কাইন্ড অফ মেনে নেওয়া যায়, কিন্তু পাশে বড় বিল্ডিং থাকতে পুকুরে গিয়ে পড়বে মানে কাইন্ড অফ ইললজিক্যাল কথাবার্তা। কনসেপ্টটা বুঝতে পেরেছি? বজ্রপাত পড়েছিলাম তো, মনে আছে তো উঁচু বিল্ডিং এ কি করে বজ্রপাত হয়, বজ্র নিরোধক লাইটনিং কন্ডাক্টর পড়েছিলাম, কনসেপ্টটা বুঝতে পেরেছি? এই আস্তে। তো পোটেনশিয়াল অফ আর্থ ক্লিয়ার হয়েছে বলবে আমাকে, ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছি? রেকর্ডিং হচ্ছে দেখতো, চল। পোটেনশিয়াল এট এ পয়েন্ট ইন দ্য ফিল্ড অফ এ পয়েন্ট চার্জ। তো পয়েন্ট চার্জের জন্য কোন বিন্দুতে পোটেনশিয়াল। আমরা একটু আগে কি বলেছিলাম যে পোটেনশিয়াল মানে ওয়ার্ক ডান, কোন একটা পয়েন্টের ওয়ার্ক ডান। তো কনসিডার কর যে এখানে কোন একটা চার্জ কিউ আছে, একটা চার্জ কিউ রাখা আছে, এখান থেকে ধর আর বিন্দুতে আমি পোটেনশিয়াল বার করতে চাই, উই আর ট্রাইং টু ফাইন্ড আউট দ্য পোটেনশিয়াল এট দ্য পয়েন্ট পি। কনসিডার কর যেটা ওই কিউ চার্জ থেকে আর দূরত্বে অবস্থিত। তাহলে ওই কিউ চার্জ আছে, কিউ চার্জ থেকে কি বলছি আমরা আর দূরত্বে অবস্থিত একটা বিন্দু, সেই পয়েন্ট পি, তাতে আমার পোটেনশিয়াল কত হবে সেটা আমি বার করতে চাই। তো আমি এক কাজ করছি, ভালো করে বোঝ, এইখান থেকে এইটুকুর মধ্যে ফিল্ড কত, ইলেকট্রিক ফিল্ড কত, ইলেকট্রিক ফিল্ড কাজ করছে তো, হ্যাঁ না বল। আর বলতো ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে, না তো আমি আগের চ্যাপ্টারে পড়েছি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এদিকে হবে, হ্যাঁ না বলবি? নিশ্চয়ই এদিকে হবে। এবং ইলেকট্রিক ফিল্ড কত হবে, না তো ইলেকট্রিক ফিল্ড শুড বি নাথিং বাট 1/4πε0 কিউ বাই কত হবে r²। সিম্পল এই কনসেপ্ট, ঠিক তো? ই শুড বি ইকুয়াল টু এটাই কাজ করবে ইলেকট্রিক ফিল্ড। এবার ধর আমি কথা মানে বলছি, ধর যে আমি এর পাশে আর একটা পয়েন্টের কথা ভাবলাম পি ড্যাশ, এবং এদের মধ্যবর্তী দূরত্ব dr। কথার মানে ভাবছি যে পি এর পাশে আর একটা পয়েন্ট আছে পি ড্যাশ, এবং আর থেকে তার দূরত্ব জাস্ট dr, জাস্ট এরকম ভাব। তাহলে বলতো একটা ইউনিট পজিটিভ চার্জকে যদি এখান থেকে এখানে নিয়ে আসি, তাহলে এই জায়গাটায় কি আমি বার করতে পারবো তার পোটেনশিয়াল? এইটুকুর জন্য হবে, কিন্তু আমি এইটুকুর জন্য বার করবো না, বার করবো কথা থেকে অসীম থেকে। বুঝতে পারলি ব্যাপারটা? ভালো করে বোঝো। আমি পি এর পাশে একটা ছোট্ট পয়েন্ট পি ড্যাশ ভাবলাম, এবার আমি যদি পি ড্যাশ থেকে পি তে একটা ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে যাই,
তাহলে কি এই পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কে বোঝাবে? ইয়েস স্যার, তাই তো বোঝালাম। তাহলে আমি এই পয়েন্টটাকে আস্তে আস্তে কোথায় নিয়ে চলে যাবো? অসীমে। তার জন্য কি করতে হবে? আমাকে ইন্টিগ্রেট করতে হবে। হ্যাঁ না বল? বুঝাতে পেরেছি ব্যাপারটা? তো এখানে যদি আমি পোটেনশিয়াল বার করতে চাই, তো ওই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ডিভি কত হবে? না তো ডিভি শুড বি ইকুয়াল টু ফোর্স ইনটু কত হবে? ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ না বল? কি হবে? পোটেনশিয়াল মানে কি হবে? সিম্পল ভাব, পোটেনশিয়াল মানে কি স্যার? ওয়ার্ক বাই কি হবে? চার্জ। হ্যাঁ না বল? এটা কি শেখালাম? পোটেনশিয়াল মানে ওয়ার্ক বাই চার্জ। এবার বল, ওয়ার্ক মানে কি হয়? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ না বল? বাই কত হবে? চার্জ। আচ্ছা, ফোর্স মানে কি? কিউই। হ্যাঁ না বলতো? এফ সমান কি কিউই শিখিয়েছিলাম? এফ সমান কি শিখিয়েছিলাম? কিউই। এবার বল, এখানে কিউ এর মান কত? 1 ইউনিট পজিটিভ চার্জ। হ্যাঁ না বল? এই কিউটা এই কিউ নয় বাবা, এই কিউটা হচ্ছে এখানকার ইউনিট পজিটিভ চার্জ। বুঝতে পারছিস তো? যার উপর টেস্ট করছি জিনিসগুলো, একে স্থির রেখে দিয়েছো, তুমি এখানে গিয়ে টেস্ট করছো একটা ইউনিট পজিটিভ চার্জ। তো কিউ এর ভ্যালু যদি 1 হয়, এখানে ফোর্স কত হয়ে যাবে স্যার? সিম্পল ই হয়ে যাবে। তাহলে আমি সেখানে কত লিখবো? ই। আর তার সাথে ডিআর গুণ তো থাকবে। আবার চার্জ কত হবে স্যার? 1। হ্যাঁ না বল? এবার বল, ই কোন দিকে কাজ করছে? স্যার এই দিক থেকে এইদিকে। হ্যাঁ না বল? আর ডিআরটা আমি কি এই দিকে সরাচ্ছি, মাঝে অ্যাঙ্গেল কত আছে? 180 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি কি সাইন আসবে? একটা মাইনাস। বুঝতে পারলাম ব্যাপারটা? সেই জন্য আমরা এখানে দেখলাম ডিভি সমান মাইনাস ইডিআর। দেখ, এখান থেকেই না আমি একটা সিম্পল ফর্মুলা পেয়ে যেতে পারি যে স্যার ই সমান হবে অবভিয়াসলি মাইনাস ডিভিডিআর। কি জানি একটু আগে লিখেছিলাম মনে হচ্ছে ফর্মুলাটা গ্র্যাভিটেশনের ক্ষেত্রে। বাবা দেখ, মেনটেন হয়ে গেল। বলেছিলাম সেম মেনটেন হবে। চল, ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? আই হোপ বুঝাতে পেরেছি। তো আমার এটা তো বক্তব্য নয়, বক্তব্য পোটেনশিয়াল বার করা। এবার বল, তো যদি আমি পোটেনশিয়াল অ্যাকচুয়ালি বার করতে চাই, তার ডেফিনেশন কি ছিল? তোকে কোথা থেকে আনতে হবে? অসীম থেকে। কোথায় আনতে হবে? ওই বিন্দুতে, যে বিন্দুতে তুই কি বার করবি? পোটেনশিয়াল। তো যদি আমাকে তাই বার করতে হয়, তাহলে স্যার পোটেনশিয়াল শুড বি ইকুয়ালস টু ইনফিনিটি থেকে কোথায় আনতে হবে আমাকে? আর এ। ধর ইনফিনিটি থেকে আমি আর এ নিয়ে আসবো, ঠিক তো? বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে আমাকে কি করতে হবে স্যার? মাইনাস কত? ইডিআর, ঠিক তো? চল মানগুলো বসা। মাইনাস ইনফিনিটি টু আর, ই এর ভ্যালু 1/4πε0 কত? কিউ বাই আর স্কোয়ার ডিআর। চল পুরো কনস্ট্যান্ট গুলোকে বার কর। q/4πε0 ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি টু আর 1/r স্কোয়ার ডিআর। 1/r স্কোয়ার ডিআর এর ইন্টিগ্রেশন কত হবে প্রত্যেকে জানিস? কত হবে? মাইনাস q/4πε0 কত হবে? r⁻² + 1 বাই কত হবে? -2 + 1 উইথ লিমিট কত হবে? ইনফিনিটি টু আর। এত ঠিক আছে? তাহলে ভি সমান দেখ, -2 + 1 কত? -1, মাইনাস মাইনাস কত হয়ে গেল? প্লাস। তাহলে 1/4πε0। এবার দেখ, কিউ ব্র্যাকেটে আপার লিমিট আর -2 + 1 মানে কত? 1/r। হ্যাঁ না বল? আর -2 + 1 মানে কি? 1/r হবে তো? r⁻1। ভালো করে বোঝ, এটা মানে তো r⁻1 মানে 1/r। তাহলে আপার লিমিটে বসলো 1/r মাইনাস লোয়ার লিমিট কত? 1/∞। হ্যাঁ না বল? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলাম। কে বুঝিসনি বলবি? কে বুঝিসনি বলবি? দেখ, ক্লিয়ার হয়েছে? ময়ূক বুঝতে পারিসনি? -2 + 1 করলে কত হয় বাবা? -1 মানে কত? 1/r। 1/r এর উপর একবার আর এর জায়গায় আর বসাবো, আর একবার ইনফিনিটি বসাবো, শিখেছিলাম তো। আর 1/∞ কত হয়? 0। সো ভি সমান 1/4πε0 কত হয়ে গেল? q/r। এটা মাথায় রাখবো। সো হ্যাঁ, বুঝলাম না বাবা, এটা কেন মাইনাস এলো? ই কোন দিকে কাজ করছে? এইদিকে। আর চার্জকে এই দিক থেকে এইদিকে নিয়ে আসছে, তাহলে ডিআর এর লোকেশন কোন দিকে হবে? এইদিকে। অপোজিট হলে কি লিখি আমরা? তাহলে পোটেনশিয়াল যে কোনো একটা পয়েন্ট চার্জের জন্য কত হলো? 1/4πε0 q/r। কোন জায়গাটা বাবা? কোন জায়গা বল? হ্যাঁ, এই যে -2 + 1 আছে বাবা, এই তো মাইনাস। তো -2 + 1 -1 মাইনাস মাইনাস কত হয়ে যাবে? তো প্লাসই তো লিখেছি আমি, কি ভুল লিখেছি? আরে বাবা, তো 1/r -1/∞ মানে কত?
তো কিউ বাই আর কি ভুল লিখেছি আমি বুঝতে পারছি না। না কি কি আমাকে বল, ডাউট ক্লিয়ার করে না, কি সমস্যা কি? মাইনাসটা কমন নিয়ে নিয়েছি। ওরে বাবা, -2 + 1 মানে কত? আবে -1 কে বাইরে বার করে দিলাম আমি, কনস্ট্যান্ট তো -1, বুঝতে পারলাম না। তাহলে স্যার 1/∞ -1/r হবে না? 1/∞? -1/r আর ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, ওটা ওখানে দেয়নি। আচ্ছা, আমি বুঝতে পারছি না ঠিক, ডাউট বুঝতে পেরেছিস? ওরে বাবা, এই তো কনস্ট্যান্ট এটা বার করে দিয়েছি। তুই যেটা বলছিস অঙ্কে যে এখানে মাইনাস থাকলে লিমিট চেঞ্জ করব, তাই তো? এটা বলছিস নাকি ভুল বলছিস? না আমি তা করে লিমিট চেঞ্জ করিনি তো, আমি এখানকার মাইনাসকে এখানে মাইনাসে গুণ করেছি। বুঝতে পেরেছিস বাবা? তুই যা করবি তাই আসবে, কর, অঙ্ক বুঝিস তো। ক্লিয়ার দূর? তাহলে যে কোনো পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়াল হলো 1/4πε0 কিউ বাই আর। বল ফিল্ড কত হয়? 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে একটা স্পষ্ট কথা আসছে, ফিল্ড মানে 1/r স্কোয়ার আর পোটেনশিয়াল মানে 1/r। তাহলে কি আমরা এভাবে লিখতে পারবো? বা সিম্পল কথা ভাব, ফিল্ড সমান পোটেনশিয়াল বাই কত হবে? আর। হ্যাঁ না না বলতো, এইটাই হবে। দেখতো একবার, এই দেখ, ফিল্ড মানে পোটেনশিয়াল বাই আর, ফিল্ড মানে পোটেনশিয়াল বাই আর। তাহলে সিম্পল কথা বার করতে গেলে কোন জায়গায় যদি আমাদেরকে ফিল্ড বার করতে হয়, তাহলে পোটেনশিয়ালের কি করে দেবো আমরা? ডেরিভেটিভ। এবার বল, আগের চ্যাপ্টারে যে বড় বড় ক্যালকুলেশন করেছি আমরা, সেই ফিল্ড ক্যালকুলেট করতে গিয়ে আমাদের কষ্ট হয়েছিল বিকজ অফ তার ডাইরেকশন। আমাদেরকে তার ডাইরেকশন মেনটেন করতে হতো, তার ডাইরেকশন মেনটেন করতে হতো, ডাইরেকশন মেনটেন করতে হতো বলে কি হয়েছিল, আমাদেরকে ক্যালকুলেশন করতে কষ্ট হয়েছিল। কিন্তু বলতো এই চ্যাপ্টারে যখন পোটেনশিয়াল বার করে নেব, পোটেনশিয়ালে যদি একবার ডেরিভেটিভ করে দিতে পারি, তাহলে কি বেরিয়ে যাবে? ফিল্ড। তাহলে ওই বড় বড় ক্যালকুলেশন এখানে আমরা কি করবো? জাস্ট ছোট ছোট ক্যালকুলেশনে ভেঙে নেব। স্যার বলছি চার্জটা কি 1 হবে না কি হবে? কোনটা? মানে dr বাই চার্জ যেটা লিখেছেন, এটা প্লাস কিউ হবে না 1? বোঝার চেষ্টা কর, এখানে একটা কিউ চার্জ আছে, তো এই চার্জের জন্য এখানে পোটেনশিয়াল বার করবি। তো এখানে যা কাজ করব, এখানে আমরা নেব ইউনিট পজিটিভ চার্জ, সো দিস চার্জ শুড বি ইকুয়াল টু +1। এইটাকে টেস্ট চার্জ, ইহাকে হাত দিতে পারবে না। তো এই দুটোর মধ্যে যাই হবে, এখানে সমস্ত কিছু +1 চার্জ হবে, এর উপর কিছু করতে পারবে না তুমি, কারণ এর জন্য এখানকার ফিল্ড লিমিট ফিল্ড কত? 1/4πε0 কিউ বাই আর স্কয়ার। এখানে হাত দেওয়া যাবে না বাবা, ইউ ক্যানট হাত, এখানে কিছু করতে হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? বুঝতে পেরেছো? হ্যাঁ অবভিয়াসলি, ওখানে তো 1 চার্জ, তো +1 চার্জ তো। ক্লিয়ার হয়েছে? সানা কি করছিস তুই? ক্লিয়ার হয়েছে? এবার পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন 2 পয়েন্টস, কথা মানে বলছি, ধর এটা কোনো একটা মূল বিন্দু, ঠিক আছে? এইখানকার লোকেশন হচ্ছে R1, এখানকার লোকেশন হচ্ছে R2, কথা মানে বলছি। এবার এখানকার পোটেনশিয়ালকে ধরলাম V1, এখানকার পোটেনশিয়ালকে ধরলাম V2। তাহলে V1 সমান কি লিখতে পারবো? 1/4πε0 কিউ বাই R1। হ্যাঁ না না বলবি। এখানে ধর কিউ চার্জ আছে, আর V2 সমান কত লিখতে পারবো? 1/4πε0 কত লিখবো? কিউ বাই R2। কেন লিখতে পারলাম? বিকজ অফ দ্য ফর্মুলা কিউ বাই আর। ঠিক বলছি তো? এখানে কি কোনো সমস্যা হয়েছে কারোর? বল। হলো? তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি? পোটেনশিয়ালের ডিফারেন্স। সো পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি হবে? V1 মাইনাস V2 অথবা V2 মাইনাস V1, তুই যা করবি কর, বড় থেকে ছোটকে বাদ দে। হ্যাঁ না না বল, বুঝতে পারছিস? এটা তো বড় থেকে ছোটকে বাদ দিয়ে দিবি, তাহলে কত হয়ে যাবে? না তো 1/4πε0 পুরো কমন চলে গেল, সাথে কিউ কমন চলে গেল, তাহলে পড়ে থাকলো 1/r1 মাইনাস 1/r2। কোনো ডাইরেকশনের গল্প নাই, সিম্পল যোগ বিয়োগ। সেই জন্য আমরা সব সময় যখনই ফিল্ডের প্রশ্ন দেবে, তাকে দেখবো এনার্জি দিয়ে করা যায় কিনা, তাকে দেখবো পোটেনশিয়াল দিয়ে করা যায় না। কেন? পোটেনশিয়াল দিয়ে করলে তো ডাইরেকশন নিয়ে ভাবতে হবে না। পোটেনশিয়াল বার করতে পেরেছিস মানে তুই কি করতে পারবি? ফিল্ড বার করতে পারবি। কোন ফর্মুলা দিয়ে? এই ফর্মুলা দিয়ে। হ্যাঁ না বল। সেই জন্য আমার প্রাইমারি টার্গেট থাকবে যে যখনই আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সে প্রবলেম দেবে, তো তখন দেখবো তার পোটেনশিয়াল কোনো রকম ভাবে বার করা যায় কিনা। পোটেনশিয়াল বার করা মানে তুমি ফিল্ড ইজিলি বার করে নিয়েছো, বুঝতে পেরেছো ব্যাপারটা? সো যখনই প্রবলেম দেবে, ফট করে ফিল্ড বার করতে যাবি না, আগে দেখবি তার পোটেনশিয়াল বার করা যায় কিনা। ফিল্ড বার করলে ভুল হওয়ার চান্স অনেক বেশি বিকজ অফ দ্য ডাইরেকশন।
পোটেনশিয়াল এরকম কোনো গল্পই নাই। বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? বুঝতে পেরেছো? চলো পরে পেয়ে যাচ্ছি। হয়েছে? চ্যাপ্টারটা তুলনামূলক ইজি লাগছে না? তুলনামূলক ইজি তো ফিল্ডের থেকে। ফিল্ড যা পড়িয়েছি তাতে এখন সহজ হবে। বলছে ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যালং দ্য অ্যাক্সিস অফ এ চার্জড রিং। মনে করে দেখ তো, চার্জড রিং এর জন্য করেছিলাম আমরা এরকম একটা রিং ভেবেছিলাম, মনে করে দেখ, এবং এখান থেকে দূরে ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম। হ্যাঁ না বল? কত কি করেছিলাম ভাব, এখানে দুটো কম্পোনেন্টে ভেঙেছিলাম, মনে আছে তোদের? কম্পোনেন্টে ভেঙে করেছিলাম। এখন কি আর কম্পোনেন্টে ভাঙতে হবে না? কেন ভাঙতে হবে না? বিকজ ডাইরেকশনই তো নাই। তো কত ইজি হয়ে গেল দেখ। চল ভাব, ধর যে এখান থেকে এইটুকু রেডিয়াসটাকে আমরা ধরছি কি এ, আর এখান থেকে এইটুকু ডিস্টেন্সটাকে ধরছি আর। তাহলে এখানে আমি একটা ছোট্ট উপাদান বা ছোট্ট একটা এলিমেন্ট কেটে নেবো। হ্যাঁ না বল? বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এইখান থেকে এইটুকুর জন্য আমরা যে ডিস্টেন্সটা দেখতে পাবো সেই ডিস্টেন্সটা হবে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বুঝতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হলো? তাহলে এইটুকু অংশের চার্জ যদি হয় ডিকিউ, এইটুকু অংশে যদি চার্জ হয় ডিকিউ, তাহলে ডিভি কত হবে স্যার? না তো 1/4πε0 ডিকিউ বাই কত লিখবো? রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। হ্যাঁ না বলতো একবার? ঠিক বলছি তো? এটাই হবে তো নাকি রে? বল ঠিক বললাম? ডিকিউ। এবার যদি আমি এরকম করে ছোট 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 টুকরো গুলোকে যোগ করি, বলতো এই ডিস্টেন্সটা কি চেঞ্জ হবে? না। এই ডিস্টেন্সটা কি থাকবে বলতো? সেম। ভালো করে ভাব, রিং এর ক্ষেত্রে বলছি না আমরা, উই আর টকিং অ্যাবাউট রিং। এরকম একটা রিং এর কথা ভাব, এই রিং, এরকম একটা রিং এর কথা ভাব, এই রিংকে আমি এইভাবে রেখেছি। তাহলে এই পয়েন্ট থেকে যে ডিস্টেন্সটা কি আলাদা হয়ে যাচ্ছে না একই থাকছে? একই থাকছে। তাহলে এই ডিকিউ গুলোকে যদি ছোট ছোট করে যোগ করি, তাহলে টোটাল চার্জ কত হয়ে যাবে? কিউ হবে। হ্যাঁ না বল? সো আমি যদি টোটাল পোটেনশিয়াল বার করতে চাই, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি কার উপর পড়বে? স্যার ডিকিউ এর উপর পড়বে। হ্যাঁ না বল? বাকিগুলো কি ফিক্সড? বুঝতে পারলি ব্যাপারটা? বাকিগুলো তো চেঞ্জ হচ্ছে না। সেজন্য আমি কি লিখবো? 1/4πε0 রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডি কিউ। আর ইন্টিগ্রেশন অফ ডি কিউ কত হবে? কিউ হবে। হ্যাঁ না বল? ইন্টিগ্রেশন অফ ডিএক্স কত হয়? এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ ডি কিউ কত হবে? কিউ। সেজন্য আমরা এখানে কিউ লিখে দিতে পারবো। সো টোটাল পোটেনশিয়াল শুড বি নাথিং বাট 1/4πε0 কিউ বাই কত হয়ে যাবে? রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বাস তোর হয়ে গেল। কি করতে হলো দেখ। এবার ভাব, তুই যদি ফিল্ড বার করতে চাস, বল, তাহলে ফিল্ড বার করতে গেলে দেখ, ফিল্ড বার করতে গেলে কি করতে হবে? ই সমান বল মাইনাস ডিভি ডিআর। হ্যাঁ না বল? এটা করতে হবে তো। তাহলে ভি তো পেয়ে গেছিস, এবার আর এর রেসপেক্টে কি করতে হবে? ডেরিভেটিভ। চল কর, চল। তাহলে ই সমান মাইনাস, দেখ যা কনস্ট্যান্ট সেগুলো বার করে দিচ্ছি। হ্যাঁ না বল? তো দেখ কনস্ট্যান্ট কি কি আছে? মাইনাস কিউ বাই 4πε0, ভালো করে বুঝলে, ডিডিআর অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ারের হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। আমি কি অন্যায় লিখেছি কিছু? হ্যাঁ না বল? দেখ 1/√আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে লিখেছি কি দিয়ে? আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ হবে তো। এবার এর ডেরিভেটিভ যদি করতে হয় তোকে, কি হবে স্যার? মাইনাস কিউ বাই 4πε0 ডিডিআর মানে কত স্যার? মাইনাস হাফ নামবে। হ্যাঁ না বল? আর হবে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ারের হোল টু দি পাওয়ার হাফ হবে। হ্যাঁ না বল? ঠিক বলছি তো? মাইনাস হাফ কেন হবে? মাইনাস 3/2 হবে, তাই না? মাইনাস হাফ -1 -3/2। আর আর স্কোয়ারের জন্য ডেরিভেটিভ হবে 2r। হ্যাঁ না বল? চেন রুল। তাহলে আর স্কোয়ারের জন্য হবে 2r। তো ফাইনালি কি পাচ্ছিস দেখ, মাইনাস, দেখ এই মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল নাকি? এই মাইনাস মাইনাস প্লাস, আর এই 2 আর এই 2 কেটে যাবে। হ্যাঁ না বল? তাহলে পড়ে থাকছে দেখ 1/4πε0। প্লিজ দেখবি কি পড়ে থাকছে? উপরে কিউ, নিচে পড়ে থাকছে আর স্কোয়ার প্লাস এ স্কোয়ারের হোল টু দি পাওয়ার 3/2, আর তার সাথে পড়ে থাকছে আর। এইরকমই কিছু ছিল মনে করে দেখ তুই, ইলেকট্রিক ফিল্ড অফ চার্জ রিং। বুঝতে পেরেছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এইভাবে আমরা বার করতে পারলাম, কত সহজ, জাস্ট নর্মাল ক্যালকুলেশন, তাই না? বুঝতে পেরেছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? কোনো সমস্যা বলবি আমাকে।
এটা মিলেছে? দেখেছিস? বইকে ফলো করছিস? মিলেছে? এই দুটো, এটা এটা বের করা আছে, মিলেছে? যাই হোক, বাকি সব ঠিক আছে তো, ভ্যারিয়েবল ওরা আলাদা নিয়েছে। ক্লিয়ার? এইটা কার বুঝতে অসুবিধা বল? এটা কার বুঝতে অসুবিধা নেই, তাই তো? এবার কি করব? চার্জড ডিস্ক। চার্জড ডিস্ক মানে এরকম গোল থালার মতো ভাব, প্লেট। এবার প্লেটের থেকে আমি দূরত্ব নেব, বুঝতে পারছিস? প্লেট ভাব, প্লেট, সিডি ডিস্কের মতো ভাব। তো ভাব এরকম একটা প্লেট আছে, এই প্লেটটা পুরো চার্জে ভর্তি, পুরোটা চার্জ দেওয়া আছে। রিং নয় কিন্তু, এটা রিং নয়, এরা একটা থালা ভাব, ঠিক আছে? প্লেট। এই প্লেটের রেডিয়াসটাকে আমরা অ্যাজ ইউজুয়াল ক্যাপিটাল আর ভাবছি। আর এখান থেকে ধর আর দূরত্বে কোনো একটা পয়েন্ট আছে, সেখানে আমাকে কি বার করতে হবে? ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার হচ্ছে? সেখান থেকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। এবার সমস্যা কি দেখ, সমস্যা হচ্ছে আমরা এক্স দূরত্ব ভাব, এক্স দূরত্বে ভাববো, এক্স দূরত্বে কত ইলেকট্রিক ফিল্ড বার করবো, ঠিক আছে? এবার আমরা কি করছি, প্লিজ কনসেপ্ট করে নেবে। তাহলে আমরা দেখ, এখান থেকে যেহেতু এটা হচ্ছে চার্জ, কার মধ্যে ছড়িয়ে আছে? প্লেট। আর প্লেটের মধ্যে চার্জ থাকবে সারফেস চার্জ ডেনসিটি সিগমা, নাকি রে? যদি রড থাকতো তাহলে কি লিখতাম? ল্যামডা। ল্যামডা ইকুয়াল টু কিউ বাই এল হতো। সারফেস চার্জ ডেনসিটি মানে এখানে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলের জন্য এখানকার চার্জ ডিস্ট্রিবিউশনটা হবে সিগমা। সিগমা কত হবে না? তো টোটাল চার্জ বাই পাই আর স্কয়ার, নাকি রে? আর যদি ভলিউম থাকতো তাহলে কি লিখতাম না? তো রো, রো সমান কিউ বাই কত? ভলিউম। ঠিক তো? তাই তো হয়। এখন আমরা কি করছি, এখান থেকে ভালো করে শোন, এখান থেকে আর দূরত্বে একটা ছোট্ট অংশ ক্ষেত্রফলের মতো বার করছি, সেটার বেধ হচ্ছে ডিআর। মানে বোঝার চেষ্টা কর, এই যে ছোট অংশটা দেখছিস, এটার বেধ হচ্ছে ডিআর। মানে এই মোটাটুকু ডিআর, ডিআরটা খুব ছোট, আর এর রেডিয়াসটা হচ্ছে আর। ব্যাপারটা বুঝতে পারলি? তার মানে এইটুকু বেধ হচ্ছে ডিআর বেধ। আমি এখন জানতে চাইছি, ওই যে ডোরাকাটা দাগ দিয়ে দিয়েছি, সেই জায়গাটার এরিয়া কত। তো সেটার এরিয়া বার করতে গেলে আমাকে কি করতে হয় না? তো সিম্পল, আমাদের কাছে কি বার করতে হবে? এরিয়া। তো দেখ, এরিয়া ওইটুকু জায়গার কত হবে না? তো স্যার এরিয়া হবে পাই আর স্কোয়ার। হ্যাঁ না বল? বুঝতে পেরেছিস ব্যাপারটা? এবার আমাকে ছোট্ট অংশের এরিয়া বার করতে গেলে কি করতে হবে? ডেরিভেটিভ করতে হয়। কার রেসপেক্টে? আর এর রেসপেক্টে। হ্যাঁ না বল? তো ডি এ ডিআর মানে কত হবে বলতো? 2 পাই আর। হ্যাঁ না বল? আর ডি এ মানে কত হবে তাহলে? স্যার ডি এ মানে হবে 2 পাই আর ডিআর। এবার ওই ছোট্ট অংশে অবস্থিত চার্জ, ওই ছোট্ট অংশে অবস্থিত চার্জ যদি আমার ডিকিউ হয়, তাহলে পরে পার ইউনিট সারফেসে চার্জ হচ্ছে সিগমা। তাহলে ওই ছোট্ট এরিয়াতে চার্জ ডিকিউ শুড বি নাথিং বাট সিগমা ডি এ। তাই হওয়া উচিত তো, কারণ একক ক্ষেত্রফলের চার্জ যদি সিগমা হয়, তাহলে ডি এ ক্ষেত্রফলের চার্জ কত হবে? সিগমা ডি এ। হ্যাঁ না বল? তো সিগমা ডি এ যদি বসিয়ে দিস, তাহলে তুই ডি কিউটা এখান থেকে পেয়ে যাবি কত? সিগমার জায়গায় বসা কিউ বাই পাই আর স্কোয়ার, আর সিগমা ডি এ মানে হচ্ছে 2 পাই আর ডিআর। পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 2 কিউ বাই আর স্কোয়ার আর ডিআর, এরকম কিছু একটা পেলাম আমরা, এরকম কিছু একটা পেলাম এতদূর পর্যন্ত। তাহলে ডি কিউটা পেলাম। এবার বল, এবার তাহলে আমরা পুরোটা নিয়ে ভাবিনি, আমরা ভাবছি এই ছোট্ট অংশটা নিয়ে। তাহলে এই ছোট্ট অংশ থেকে এইটুকু ডিস্টেন্স কত হবে না? তো এইটুকু ডিস্টেন্স হবে কত? এটা এক্স, এটা আর, তাহলে এটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস কত হবে? আর স্কোয়ার। তাহলে পোটেনশিয়ালের ফর্মুলা কত হবে না? তো ডিভি পোটেনশিয়াল শুড বি নাথিং বাট 1/4 পাই এপসাইলন 0 ডি কিউ বাই কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটাই হবে তো ওই ছোট্ট অংশটার জন্য। কিন্তু আমাকে তো প্রশ্ন ছোট অংশটা বার করতে বলেনি, আমাকে কি বার করতে বলে? পুরো সারফেসটা বার করতে বলেছে। তাহলে কি করবো? আমি ইন্টিগ্রেট করব। তাহলে পুরোটা বার করতে গেলে আমি কি করব? ইন্টিগ্রেট করব। সেই জন্য ক্যাপিটাল ভি শুড বি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিভি। ইন্টিগ্রেশন অফ ডিভি কোথা থেকে না? তো এখান থেকে এত দূর পর্যন্ত। তো লিমিটটা কত হবে? 0 থেকে আর পর্যন্ত। হ্যাঁ না বল? লিমিটটা হবে 0 থেকে কত দূর পর্যন্ত? আর। বুঝতে পারলি ব্যাপারটা? তো এখানে আমি লিখে দিচ্ছি ইন্টিগ্রেশন অফ 0 টু আর। এবার ভ্যালুগুলো বসা, তাহলে কত আসছে?
1/4πε0। আচ্ছা ডিকিউ এর ভ্যালু বসা, তাহলে ডিকিউ এর ভ্যালু যদি বসিয়ে দিস তাহলে 2q বাই আর স্কোয়ার ইন্টু আর ডিআর, আর নিচে পড়ে আছে দেখ রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এত কিছু পড়ে আছে। কনস্ট্যান্ট গুলোকে সব বার কর। তো কনস্ট্যান্ট গুলো যদি তুই সব বার করিস তাহলে ভি শুড বি ইকুয়ালস টু নাথিং বাট 2 এর সাথে আমি 2 কেটে দিলাম, তাহলে পরে থাকলো কত কিউ, আর পড়ে থাকছে নিচে দেখ 2 পাই এপসাইলন নট, 2 পাই এপসাইলন নট নিলাম, আর স্কোয়ার পড়ে থাকলো, আর ইন্টিগ্রেশনের ভেতরে থাকলো আর ডিআর বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার লিমিট বিটুইন 0 টু আর। এবার আমাকে এটার ইন্টিগ্রেট করতে হবে, চলো ওটার ইন্টিগ্রেশনটা আমি সাইডে করি। ওকে, তো ইন্টিগ্রেশন অফ আর ডিআর বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটার ইন্টিগ্রেশনটা করবো এখন। দেখ তো ইন্টিগ্রেশন অফ আর ডিআর বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার হাফ, আর লিমিটটা 0 থেকে আর পর্যন্ত। এবার এখানে আমরা না ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবো না, আমাকে এখানে সাবস্টিটিউট করতে হবে। সো সাবস্টিটিউশন মেথডে যেতে হবে আমাকে। আমরা এখানে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে কিছু একটা ধরে নেবো। সো কনসিডার কর আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে আমি জেড স্কোয়ার ধরে নিলাম, নতুন একটা ভ্যারিয়েবল দ্যাট ইজ কল্ড জেড। তাহলে যদি তাই হয় তো দেখ এক্স তো একটা কনস্ট্যান্ট, এক্স কিন্তু ভ্যারিয়েবল নয়, বুঝতে পারছিস তো, এক্স কনস্ট্যান্ট, এক্স এ হাত দিতে পারবে না তুমি। ভ্যারিয়েবলটা এখানে কে বলতো আর, ভ্যারিয়েবলটা এখানে হচ্ছে আর, সেজন্য আর স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2r dr, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 0, এটা কত হবে 2z dz। তাহলে এখান থেকে একটা কথা বুঝতে পারলাম, 2 কেটে গেলে আর dr সমান হয়ে যাচ্ছে z dz, এটা তো হলো একটা কথা, আর dr সমান z dz। দেখ যখনই তুই ভেরিয়েবল আর কে চেঞ্জ করছিস জেড এ, তখন তোর লিমিটও কিন্তু চেঞ্জ হবে। তো লিমিট কিভাবে চেঞ্জ হবে দেখ, যখন 0 ছিল কার ভ্যালু, আর এর ভ্যালু, তাহলে 0 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান কত জেড স্কোয়ার, তাহলে জেড সমান কত হবে এক্স, তার মানে লোয়ার লিমিটটা কত হয়ে যাবে তখন বলতো এক্স, দেখতে পাচ্ছিস। আর আপার লিমিটে স্মল আর কত ছিল, ক্যাপিটাল আর, তাহলে কত হবে বলতো আর স্কোয়ার, ভালো করে দেখবে, প্লাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার, দ্যাট মিনস জেড শুড বি ইকুয়ালস টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। চল বসাই, তাহলে কত হচ্ছে দেখি। তাহলে সিম্পল ফান্ডা এক্স, আর ওখানে কত হবে রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? দেখো লিমিট গুলোকে চেঞ্জ করলাম। এবার আর ডিআর মানে কত রে, জেড ডিজেড, দেখতে পাচ্ছিস তোরা, আর ডিআর মানে জেড ডিজেড বাই, আমরা যদি এখানে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ভ্যালু বসাই, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কি ধরেছিস, জেড স্কোয়ার, বল। তুই যার রেসপেক্ট করবি, আমি পার্সিয়াল নিলাম, আর স্কোয়ার মানে 2r, আর এর ডেরিভেটিভ dr, বুঝতে পারলি না, জেড স্কোয়ার 2z dz, বুঝতে পারলি ব্যাপারটা। দে বাদ দে, তুই কার রেসপেক্টে ডেরিভেটিভ করবি বল, টি এর রেসপেক্টে করবি, টি কার রেসপেক্টে করবি বল, টি এর রেসপেক্টে, সেই জানি না টি এর রেসপেক্টে করবো, তাই তো। আর স্কোয়ার ডেরিভেটিভ কত হবে, এটা কি জানিস 2r dr dt হবে, বল। আচ্ছা এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে, কনস্ট্যান্ট তো, সমান কি হবে 2z। আবে এগুলো তোদের 11 এ করে দিয়েছি, ডিটি ডিটি কেটে গেল, কত পড়ে থাকছে, এগুলো 11 এ করে দিয়েছি, এখন জিজ্ঞেস করছিস তোরা, প্লিজ ইয়ার সেন্সিবল কথাবার্তা বল। চল জেড ডিজেড হলো এবার বাবা, ম্যাথ স্ট্রং করো, জেড ডিজেড হলো এটা। এবার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জায়গায় কত হচ্ছে জেড স্কোয়ার টু দি পাওয়ার কত হচ্ছে হাফ, তাহলে দেখ এটা কেটে গেলে কত হচ্ছে জেড, তার মানে পড়ে থাকছে দেখ ইন্টিগ্রেশন অফ এক্স রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই দুটো কেটে যাবে, হ্যাঁ না বল। কেন দেখ 2 কেটে গেলে কি থাকে জেড, জেড কেটে গেলে শুধুমাত্র কি পড়ে থাকবে ডিজেড, আর ডিজেড এর ইন্টিগ্রেশন কত হয় জেড, আর লিমিট কত বসে আছে এক্স রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা মানে কত দাঁড়াবে, এখানে লিখছি দেখ, এটা মানে দাঁড়াবে রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। বলতো এই পুরো ইন্টিগ্রেশনটা কি আমি এই ভ্যালু বসাতে পারবো, দেখ একবার, বুঝাতে পেরেছি ইন্টিগ্রেশন সবাইকে আমি এই জায়গাটা, যাদের ইন্টিগ্রেশন হয়নি তারা মহা বিপদে পড়বে। এবার দেখো
কিছু করার নাই আমার। তো আমি ভেঙে চুরে যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। ক্লিয়ার হচ্ছে এত পর্যন্ত? বুঝতে পেরেছো সবাই? ভালো করে দেখো, ওই পুরো মালটা যেটা ছিল সেটা পুরো এখানে দাঁড়ালো এইটুকু জায়গায়। ক্লিয়ার? তাহলে আমি এই পুরো জায়গার মানটাকে কি এইটুকু বসাতে পারবো, হ্যাঁ না বল? বুঝতে পেরেছি ব্যাপারটা? তো চলো তাহলে ভি সমান, যে বই দেখছো একটু দেখবে ভ্যালুটা বেরিয়ে গেছে কিনা, আর স্কোয়ার কত হলো রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স। প্লিজ দেখবে তো এরকম ভ্যালু এসছে কিনা। চলে এসছে? চলো বেরিয়ে গেল। এবার বলো পোটেনশিয়াল পেয়ে গেছো, এবার ইলেকট্রিক ফিল্ড বার করতে গেলে কি করবি? মাইনাস ডিভি ডিআর। বুঝতে পেরেছিস? মাইনাস ডিভি। এবার বল ডিভি ডিআর এর বদলে এখানে কি করতে হবে? ডিভি ডি এক্স। হ্যাঁ না বল? কেন? এখানে ভ্যারিয়েবল কি আছে? এক্স। দেখতে পাচ্ছিস? তাহলে এখানে মাইনাস ডিভি ডি এক্স ব্যাস হয়ে যাবে। বুঝতে পারলি ব্যাপারটা? ক্লিয়ার? এবার বল ইলেকট্রিক ফিল্ড বার করতে পারবি? তো ইলেকট্রিক ফিল্ড বার করতে গেলে প্লিজ ডু ইট ইন ইউর হোম, মাইনাস ডিভি ডি এক্স করবি, তোর ইলেকট্রিক ফিল্ড বেরিয়ে যাবে। আমাকে আর কষ্ট দিও না। ক্লিয়ার হয়েছে? পারবা? যথেষ্ট জটিল কিন্তু এটা হবে, হ্যাঁ ডেরিভেটিভ ভাবো না, সহজ ডেরিভেটিভ হবে, ভেবে চিন্তা করবা। ক্লিয়ার হয়েছে? বলো কি সমস্যা ইউনিফর্মলি চার্জ ডিস্কের ক্ষেত্রে? ক্লিয়ার? কোনো সমস্যা আছে? ক্লিয়ার? অনেকদিন লিখে লিখে করাচ্ছি, লেখাই হয় না, বুঝতে পেরেছি? চলো এই ইন্টিগ্রেশনটা মনে রাখিও। ইন্টিগ্রেশন হবে না মানে এবার ভাবিও না এটা মুখস্থ রাখবো, কারণ কি প্রমাণ তো নয়, তোমাকে সব বুঝতে হবে, জানতে হবে, নাহলে এরকম টাইপের প্রবলেম পারবে না। জয়েন্ট এলো বা অ্যাডভান্স এলো, নিট এলো, পারবে না করতে। তোমাকে প্রসেস জানতে হবে, ইউ হ্যাভ টু নো দা প্রসেস। হ্যাঁ সব এরকম হবে না, ইন্টিগ্রেশনের বহু প্রসেস আছে, অনেক নিয়ম আছে বাবা, প্রচুর নিয়ম আছে, সেটা তো অঙ্ক ভালো লাগে না। বুঝতে পেরেছিস তো ব্যাপারটা? তোর তো ইন্টিগ্রেশন হয়ে গেছে বোধহয়? হয়নি? ইন্টিগ্রেশন যখন বাই পার্টস করবি তখন বুঝবি ঠেলা কাকে বলে। তোদের শিখিয়েছিলাম 9-11 মনে করে দেখ, ইউভি গুণ দিয়ে ফার্স্ট ফাংশন, তারপর তার ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ দা সেকেন্ড ফাংশন, এরকম করাইনি? চল পোটেনশিয়াল ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল। নিশ্চয়ই ইলেকট্রিক ডাইপোল জিনিসটা বোঝো, লাস্ট ক্লাস আমি বুঝিয়েছি। ডাইপোল মানে কি না, তো ডাইপোল হচ্ছে দুটো অপোজিট চার্জ বাট সেম কি হবে ম্যাগনিটিউড, তারা যদি ক্ষুদ্র ডিস্টেন্সে অবস্থিত হয় তাহলে পরে যে সংস্থা বা সিস্টেম তৈরি করে তাকে কি বলা হয়? ডাইপোল। ডাইপোলের ডাইপোল মোমেন্ট কি করে ক্যালকুলেট করতে হয়? যে কোনো একটা চার্জ ইনটু তাদের মধ্যবর্তী ডিস্টেন্স, ঠিক তো? কিউ ইনটু 12, এটা দিয়ে বারবার শিখিয়েছিলাম, মনে পড়ছে? সো ডাইপোল মোমেন্ট পি সমান কত লিখেছিলাম আমরা? কিউ ইনটু 12, যদি মনে করতে পারো। এবার এই পোটেনশিয়াল ডিউ টু অ্যান ইলেকট্রিক ডাইপোল আমরা এবার বার করবো। চলো বার করে দেখি। প্রথমত দেখো, ধরো এখানটাতে আমার একটা পজিটিভ কিউ চার্জ আছে, এখানে আছে আমার নেগেটিভ কিউ চার্জ, আর এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা যদি 12 হয় তাহলে এটা এল এটা এল, ঠিক তো? তাহলে এটা একটা ডাইপোল, হ্যাঁ এটা একটা ডাইপোল, এটা মাইনাস কিউ আর এটা হচ্ছে প্লাস কিউ। এখন আমি এই সেন্টার থেকে ধরো আর দূরত্বে অবস্থিত একটা পয়েন্ট আছে অ্যাক্সিসের উপর পি, সেই পি বিন্দুতে আমি পোটেনশিয়াল বার করতে চাইছি। বুঝতে পারছো? ইলেকট্রিক ফিল্ডের মতো, যেমন মনে আছে তো? তাহলে কি বললাম যে একটা মাইনাস কিউ প্লাস কিউ মিলে একটা কি আছে? ডাইপোল আছে। এই ডাইপোলের সেন্টার থেকে আর দূরত্ব অবস্থিত একটা পয়েন্ট আছে পি, সেই পয়েন্টে আমার ইলেকট্রিক পোটেনশিয়াল বার করতে হবে। বলো পোটেনশিয়াল যখন আমরা বার করব ডাইরেকশন ম্যাটারই করবে না, কিন্তু যখন ইলেকট্রিক ফিল্ড বার করছিলাম তখন খালি এইগুলোই বলছিলাম, এইটা এদিকে ওটা এদিকে, মনে করে দেখ ক্লাসটা খালি ওইখানেই গুরুত্ব দিচ্ছিলাম, এখানে কোনো গল্পই নাই। না তো কি স্যার প্লাস কিউ এর জন্য এখান থেকে এইটুকু ডিস্টেন্সটা কত হবে? আর মাইনাস এল, হ্যাঁ না বল? তাহলে পোটেনশিয়াল আমি V1 নিলাম, কত হবে স্যার? না তো 1/4πε0 বলবি কিউ বাই আর মাইনাস এল, হ্যাঁ না বলবি? বাস, কোন দিকে দেখার দরকারই নাই, কোন দিকে দেখার দরকারই নাই, ডাইরেকশন ম্যাটারই করছে না। আর মাইনাস কিউ এর জন্য কত হবে? আর প্লাস এল, দেখতে পাচ্ছিস তোরা? তাহলে V2 কত হবে? V2 শুড বি ইকুয়াল টু 1/4πε0। এবার শোন, প্লাস কিউ এর জন্য প্লাস ছিল, মাইনাস কিউ এর জন্য মাইনাস কিউ। হ্যাঁ হ্যাঁ যাও তো কথা বলো, বাইরে চলে যাও দরকার পড়লে। আর প্লাস এল, নাহলে ওইদিকে চলে যাও, ওদিকে কথা বলে নাও। আর প্লাস এল, ক্লিয়ার? বুঝতে পারলাম কেন মাইনাস নিলাম? বুঝতে পারলি ব্যাপারটা? কারণ প্লাস কিউ মাইনাস কিউ আছে। এবার এই জায়গাটায় কটা পোটেনশিয়াল একসাথে কাজ করছে? V1 আর V2। তাহলে মোট বার করতে গেলে কি করবি? যোগ করে দিবি। তাহলে টোটাল পোটেনশিয়াল V শুড বি ইকুয়ালস টু V1 প্লাস V2। সো V শুড বি ইকুয়ালস টু V1 প্লাস V2। চল করে ফেল।
তো দেখ দেখতে পাচ্ছিস তুই মাইনাস আছে, কমন যাবে, কমন লে। তো দেখ চোখ দিয়ে দেখ, ভুলভাল জিনিস চোখে দেখিস, এইটুকু দেখ। কিউ বাই 4πε0 1 বাই আর মাইনাস এল মাইনাস 1 বাই কত হবে আর প্লাস এল। এতদূর ক্লিয়ার? ঠিক বলছি তো? তাহলে এখান থেকে যদি করো তুমি তাহলে কত হবে, ভি সমান কিউ বাই 4πε0, নিশ্চয় বুঝতে পারছো কি হবে, নিচে হবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর উপরে কত হবে আর প্লাস এল মাইনাস আর প্লাস এল, এরকম কিছু দাঁড়াবে। তাহলে ভি সমান, চল করি তো, দেখ আর আর কেটে যায়, তাহলে পড়ে থাকছে 2ql বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের, ও আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, তাই তো? তাহলে যদি 2ql মানে দেখিস তাহলে 2ql মানে কি হবে, পি, হ্যাঁ না বলবি? তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম ভি সমান 1 বাই 4πε0 পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এটা হচ্ছে পোটেনশিয়াল। এবার যদি আর এর মান এল এর থেকে অনেক বড় হয় তাহলে এলটাকে আমরা কি করতে পারি, অ্যাভয়েড করতে পারি। সো যদি আর এর মান এল এর থেকে অনেক বড় হয় তখন ভি সমান হয়ে যাবে 1 বাই 4πε0, এলটাকে বাদ দিয়ে দে, কি হয়ে যাবে পি বাই আর স্কোয়ার, এটা হচ্ছে তোর ভ্যালু। বল ফিল্ডে কত ছিল, পি বাই আর কিউব, মনে আছে ফিল্ডে কি ছিল 2p বাই আর কিউব। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? হ্যাঁ না বলবি? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? কোন জিনিসগুলো বাবা? না লাগবে না, ওদের ফর্মুলা মনে রাখবো। কিছু বলবে? কিছু বলবেন? ও ভাড়া, ও আচ্ছা আচ্ছা, এ তো ঠিক আছে। ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? বলবে আমাকে। ক্লিয়ার? ওইগুলোর ফর্মুলা জেনে নিলে হবে, আমি সব ধরে ধরে করাতে গেলে তো পাগল হয়ে যাবো বা, তাই না? কিছু নিজে করে নিও। ক্লিয়ার? বল অ্যাক্সিয়াল পয়েন্ট হলো, অ্যাক্সিয়াল পয়েন্টের পর কোন পয়েন্ট ছিল, পারপেন্ডিকুলার বাইসেক্টর, তাই তো? পরের পয়েন্টটা কি ছিল, পারপেন্ডিকুলার বাইসেক্টর। চল পারপেন্ডিকুলার বাইসেক্টর দেখ। বল এখানে একটা মাইনাস কিউ, এখানে একটা প্লাস কিউ, এদের মধ্যবর্তী ডিস্টেন্স 12, আর পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে এরকম একটা পয়েন্ট যেটা এখান থেকে আর দূরত্ব অবস্থিত। তাহলে অবভিয়াসলি এই ডিসটেন্সটা হবে রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর এই ডিসটেন্সটা হবে রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। দেখতে পাচ্ছিস দুটো ডিসটেন্স কি সেম। আবার দেখ এখানকার পটেনশিয়াল যদি দেখিস v1 কত হবে কিউ বাই 4πε0 রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। ঠিক বলছি? হ্যাঁ না বলবি? ফর্মুলা তাই তো, 1 বাই 4πε0 কিউ বাই আর, এখানে আর ডিসটেন্স কত, রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আর v2 যদি দেখিস কত হবে, এইটার জন্য কি হবে, মাইনাস হয়ে যাবে নাকি রে? এবার টোটাল পোটেনশিয়াল যদি বার করিস কি লিখবি, v1 প্লাস v2, কেটে গেলে কত হয়ে যাবে রে, 0। দেখ 0 হয়ে যাচ্ছে। সো একটা কথা মাথায় রাখবো আমরা, পারপেন্ডিকুলার বাইসেক্টরে কোনো একটা ডাইপোলের জন্য টোটাল পোটেনশিয়াল কত হয়ে যায়, 0, কিন্তু ইলেকট্রিক ফিল্ড কি 0 হয় না। তার মানে কোনো একটা জায়গায় পোটেনশিয়াল 0 মানেই যে সেখানে ইলেকট্রিক ফিল্ড 0 হবে, দ্যাট ডাজন্ট ম্যাটার। পোটেনশিয়াল 0 হলেও সেখানে ইলেকট্রিক ফিল্ড থাকতেই পারে। দেখ পারপেন্ডিকুলার বাইসেক্টর তার সবথেকে বড় উদাহরণ, বুঝতে পারছিস? পারপেন্ডিকুলার বাইসেক্টরে দেখ ইলেকট্রিক ফিল্ড কাজ করছে আমার, হ্যাঁ না বলবি? ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করে বলতো, বল ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করে, রিতম মারিক বল ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করে? আচ্ছা ডাইপোল কোন দিকে কাজ করে, মাইনাস থেকে প্লাসে, তাহলে পোটেনশিয়াল কোন দিকে কাজ করে, এইদিকে। এই ফিল্ড কোন দিকে কাজ করে, এইদিকে। হ্যাঁ না বল, বারবার শিখিয়েছি যে ডাইপোল যেদিকে কাজ করে ফিল্ড তার অপোজিটে কাজ করবে পারপেন্ডিকুলার বাইসেক্টরে। ক্লিয়ার? তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টরে আমার টোটাল পোটেনশিয়াল কত হচ্ছে বাবা, 0। বুঝাতে পারলাম ব্যাপারটা? কারণ আছে মানে কারণ দেখালাম তো আমি, এই বাবা। ক্লিয়ার হয়েছে? ম্যাথমেটিক্যাল কারণ দেখাচ্ছি তো। ক্লিয়ার হয়েছে? ওকে চলো এট এনি পয়েন্ট নাকি, এট এনি পয়েন্ট কোথায় গেল? আচ্ছা এট এনি পয়েন্টটা করাচ্ছি দেখ।
কি করব অ্যাট এনি পয়েন্ট। চল দেখি, দেখ অ্যাট এনি পয়েন্ট একটু ভালো করে দেখলে। তো ধর এটা হচ্ছে মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ, আর এটা হচ্ছে মিডল পজিশন। মিডল পজিশন থেকে ধর আর দূরত্বে অবস্থিত একটা পয়েন্ট আছে পি, সেখানকার পোটেনশিয়ালটা আমি বার করব। আমি কি করব, এই মিডল থেকে এখানে কত বার করব। আমরা এক কাজ করে নিলাম, এই অ্যাঙ্গেলটাকে থিটা ভাবলাম আর এটাকে সোজা একটু বাড়িয়ে দিলাম পিছনের দিকে, তাহলে এই অ্যাঙ্গেলটাও কি হবে বলতো, থিটা। বুঝতে পারলি ব্যাপারটা? এবার আমরা কি করছি, যে নাম দিই, এটার নাম পি, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। ক্লিয়ার? এবার আমরা এ থেকে একটা পারপেন্ডিকুলার এখানে ড্রপ করলাম, এ থেকে একটা পারপেন্ডিকুলার, ধর এ থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম, তেমনি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ করলাম। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে এটা যদি পারপেন্ডিকুলার হয়, আসতে ভাই, তাহলে এই লেংথটা যদি এল হয় তাহলে অবভিয়াসলি এটা কথা হবে বলতো এল কস থিটা, হ্যাঁ না বল? তেমনি এইটা যদি এল হয়, এটা পারপেন্ডিকুলার হয়, তাহলে এইটা কথা হবে বলতো এল কস থিটা। সাইন কেন কস, ভূমি না? ক্লিয়ার আছে ব্যাপারটা? আরে ভূমি তো এটা নাকি রে, দেখতে পাচ্ছিস তো উচ্চ। ক্লিয়ার তো? এতদূর ক্লিয়ার? এবার দেখ, আমরা যদি পি বিন্দু থেকে এই বিন্দুটার কথা ভাবি, এই ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা লজিক্যালি কি হওয়া উচিত, সেম। কেন? পারপেন্ডিকুলার ড্র করেছিস, হ্যাঁ না বল? বুঝতে পেরেছি ব্যাপারটা? আবার এখান থেকে যে ডিস্টেন্সটা টানবো, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স পরস্পর কি হওয়া উচিত, সেম। কেন? পারপেন্ডিকুলার ড্র করেছি। সো আমরা যেহেতু পারপেন্ডিকুলার ড্র করেছি, নামগুলো দিচ্ছি আমরা, এ বি সি ডি আর ই নাম দিলাম। তো আমরা এখানে বলতে পারছি এপি শুড বি ইকুয়ালস টু ডিপি। এপি ইকুয়ালস টু কত হচ্ছে, ডিপি। তাহলে এপি মানে ডিপি। ক্লিয়ার? আবার দেখ বিপি মানে কি, ইপি, হ্যাঁ না বল? তাহলে এন্ড বিপি মানে কত হয়ে যাচ্ছে, ইপি। এটা কি করে, যেহেতু এঁকেছি এরকম ভাবে আমরা। আচ্ছা তাহলে আমরা কি ভাবতে পারি, আমরা কি ভাবতে পারি এই প্লাস কিউ চার্জটা যেন এখানটাতে আছে, হ্যাঁ না বল? ডিস্টেন্সটা তো সেম হয়ে গেছে, বুঝতে পারছি ব্যাপারটা? কারণ এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স তো সেম। তাহলে আমরা কি ভাবতে পারি এই প্লাস কিউ চার্জটাকে তুলে এখানে বসিয়ে দিয়েছি, হ্যাঁ না বল? কারণ এখান থেকে তার ডিস্টেন্সটা একই আছে। আর পোটেনশিয়াল শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে, ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, চার্জের উপর তো ডিপেন্ড করে না। কথাটা কি বোঝা যাচ্ছে? কথা বুঝতে পারছিস? পোটেনশিয়াল ডিপেন্ড করছে চার্জের উপর, আর কার উপর ডিপেন্ড করছে, আর এর উপর। চার্জ তো ফিক্সড, তো এখান থেকে এইটুকু ডিস্টেন্স, আবার এখান থেকে এইটুকু ডিস্টেন্স, দুটো তো সেম। তো দুটো যদি সেম হয় তাহলে আমরা ভাবতে পারবো এই প্লাস কিউ চার্জকে তুলে এখানে বসিয়ে দিয়েছি, আর এই মাইনাস কিউ চার্জকে তুলে এখানে বসিয়ে দিয়েছি, হ্যাঁ না বল? তাহলে এখন এইখান থেকে এই ডিস্টেন্সটা কত, আর মাইনাস এল কস থিটা, হ্যাঁ না বল? আর এই ডিস্টেন্সটা কত, আর প্লাস এল কস থিটা। বুঝতে পারলি ব্যাপারটা? সেই জন্য আমি প্লাস কিউ এর জন্য পোটেনশিয়াল ফর প্লাস কিউ চার্জ, ক্লাস ভালো না লাগলে ময়ূক বাড়ি যা, V1 সমান, দ্বিতীয়বার বলবো না, 1/4πε0 কিউ বাই আর মাইনাস এল কস থিটা। প্লাস কিউ এর জন্য বুঝতে পারলি ব্যাপারটা? এই যে দেখতে পাচ্ছিস তো, কারণ এই প্লাস কিউটাকে আমি ভাবছি এখানে বসে আছে, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, আর মাইনাস এল কস থিটা। আর এই মাইনাস কিউ যদি এখানে বসে থাকে, পুরো ডিস্টেন্সটা কত হবে, আর প্লাস এল কস থিটা। তাহলে V2 কত হবে, এগেইন 1/4πε0, কিউ এর জায়গায় কি লিখবো, কেন মাইনাস কিউ, বিকজ এখানে চার্জ কি আছে তোমার, মাইনাস কিউ। পোটেনশিয়ালটা কি লিখবো, মাইনাস কিউ। তাহলে মাইনাস কিউ বাই কত লিখবো, আর প্লাস এল কস থিটা। এগেইন দুটোর পোটেনশিয়াল যোগ হয় নাকি, তাহলে ভি মানে হবে V1 প্লাস V2। ভি মানে কি হবে, V1 প্লাস V2। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে কর কত হবে, কমন লে, 1/4πε0, কিউটাও কমন যায় দেখ, তাহলে পড়ে থাকছে দেখ 1/r মাইনাস এল কস থিটা, মাইনাস কত হবে বলতো, 1/r প্লাস এল, কি লিখে দিলাম, এল কস থিটা। চলো এটা কর কাজ। তো কিউ বাই 4πε0, নিচে পড়ে থাকছে তোমার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর ওপরে পড়ে থাকবে আর প্লাস এল কস থিটা মাইনাস আর প্লাস এল কস থিটা, হ্যাঁ না বলো, এগুলো সব এল। আর আর ক্যান্সেল আউট হবে, সিম্পল অঙ্ক করছি, না হলে বাড়ি চল যা অঙ্ক না পারলে।
তাহলে ভি সমান কত হবে 1/4πε0। মনে মনে যদি ভাবছিস বাড়ি যাবো, যা যা যা, অসুবিধা নাই। কিউ আর এল কস থিটা প্লাস এল কস থিটা কত হবে 2l কস থিটা। তাহলে আমি কি লিখবো 2ql কস থিটা লিখে দিলাম বাই বাই নিচে পড়ে থাকছে কি লিখলাম আমি এটা এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কেন হবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হবে। ওই ময়ূখের জন্য কনসেন্ট্রেশনটা আমার বেক হয়েছে। আচ্ছা তাহলে কত হবে, কে কথা বলছে রে, এরকম কিছু তাই তো, নাম কিছু হবে। এবার আমি যদি 2ql দেখি এটা মানে কি পি নাকি রে, 2ql মানে কি পি, তাহলে ভি সমান হয়ে গেল 1/4πε0 পি কস থিটা বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার দেখ যদি এল এর মান আর এর থেকে কি হয় ছোট হয়ে যায়, তো স্পেশাল কেসটা নিলে আর এর মান যদি এল এর থেকে ছোট, সরি আর এর মান যদি এল এর থেকে বড়, তাহলে ভি শুড বি ইকুয়ালস টু 1/4πε0 পি কস থিটা বাই হয়ে যাবে কত আর স্কোয়ার। এবার মেলা দুটো কেস, একটা হচ্ছে কি অ্যাক্সিয়াল পয়েন্ট আর একটা হচ্ছে কি বল পারপেন্ডিকুলার বাইসেক্টর। বল অ্যাক্সিয়াল পয়েন্টে থিটা কত হয় 0 ডিগ্রি। তোর কি অবাক ভাবছিস, পড়িস না নাকি রে তোরা রে কিছু? অ্যাক্সিয়াল পয়েন্ট মানে কি এই পয়েন্টটা এভাবে ঘুরে যাচ্ছে, থিটা কত হবে 0। থিটা যদি 0 হয় cos 0 এর মান কত হয় 1। এই ফর্মুলাটাই ছিল মনে করে দেখ পি বাই আর স্কোয়ার। এই দেখ অ্যাক্সিয়াল পয়েন্ট পি বাই আর স্কোয়ার। আর পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে থিটা কত হবে 90 ডিগ্রি, cos 90 ভ্যালু কত 0, এই দেখ 0। বুঝতে পারলি দেবজ্যোতি? আর একটা কারণ দিয়ে দিলাম, দেখলি না কারণ চাইছিলিস না, এটা কারণ। যাক whatever, বুঝতে পারলাম ব্যাপারটা। তাহলে হ্যাঁ বুঝলাম না বাবা, তুই বল। হ্যাঁ এই প্লাস কিউটা এখানে বসে আছে ধর, তাহলে এখান থেকে এই ডিসটেন্সটা কত হবে, এই পুরোটা তো আর এইটুকু এল কস থিটা, তো এইটুকু কত হবে, তাই তো বললাম আমি। আর এটা কত হবে আর প্লাস এল কস থিটা, তাই তো। পারপেন্ডিকুলার টেনেছিস ভাই, অঙ্কে বুঝিস না, স্ট্রেট লাইনে পারপেন্ডিকুলার ড্র করিসনি কোনোদিনও। একটা পয়েন্ট থেকে যদি আমি এখানে পারপেন্ডিকুলার ড্র করি, তাদের ডিসটেন্স গুলো কি হবে, যটা পারপেন্ডিকুলার ড্র করবি সবের ডিসটেন্স কি হবে, তো সবার পারপেন্ডিকুলার ড্র করছি না, তাহলে এই দুটো পয়েন্ট এক হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস না? আরে ভাই এখান থেকে একটা স্ট্রেট লাইন যাচ্ছে, আমি পারপেন্ডিকুলার ড্র করছি, মানে কি যে এখান থেকে এই ডিসটেন্স এখান থেকে এই ডিসটেন্সের পরস্পর তো সেম, পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে। তো একটা পয়েন্ট থেকে আরেকটার উপর স্ট্রেট লাইনের উপর যতগুলো পারপেন্ডিকুলার টানবি সবগুলো ডিসটেন্স কি হবে, সেমই হবে। এটা বোঝাতে পেরেছি সবাইকে? চল, রিলেশন বিটুইন ইলেকট্রিক পোটেনশিয়াল এন্ড ফিল্ড। তোর কি মনে হচ্ছে তুই নাম্বার কম পেয়ে গেছিস ফিজিক্সে বলে তোর কি না ওরকম কিছু নাই বাবা, যে নিজের উপরে সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলেছিস, যে কেউ 35 পেয়ে গেছে, ওরকম কিছু নাই তো। সেলফ কনফিডেন্স সাথে হারিয়ে ফেলেছে, 34 পেয়ে গেছে তো। হ্যাঁ ওরকম 3 জন পাস হয়ে যাবে নাকি? হ্যাঁ 34-এ কিন্তু 3 জন পাস হয়ে যাবে। দেখ 3 10 30, 3 11 33, 10.5 তো পাস। আর প্রত্যয় তো রেকর্ড বার করে দিয়েছে 35-এ 35। যাক তোরা প্রত্যয়ের কাছে মিষ্টি খেতে পারিস, প্রত্যয় আমাদেরকে মিষ্টি খাইয়েছে। চল, রিলেশন বিটুইন ইলেকট্রিক পোটেনশিয়াল এন্ড ফিল্ড। আচ্ছা এটাকে এখনই বার করে দিলাম আমি। ইলেকট্রিক ফিল্ডের সাথে পোটেনশিয়াল রিলেশনটা কি বললাম, E সমান মাইনাস ডিভি ডিআর। হ্যাঁ না বল, E সমান মাইনাস ডিভি। চল সেটা একটু দেখি। দেখ ধর এদিকে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, এটা ফোর্স অফ লাইন, ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে। আমরা দুটো পয়েন্টের কনসিডার করছি, এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট। ধর এখানকার পোটেনশিয়াল ভি প্লাস ডিভি, এখানকার পোটেনশিয়াল ভি, আর এদের মধ্যে ডিসটেন্সটা হচ্ছে ডিএক্স। ওকে বুঝাতে পারলাম? ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দেখো ফোর্স অফ লাইন যাচ্ছে, আমরা দুটো পয়েন্টের কনসিডার করছি, পয়েন্ট এ এন্ড পয়েন্ট বি। পয়েন্ট এ যেটা বাঁ দিকে আছে তার পোটেনশিয়াল হচ্ছে ভি প্লাস ডিভি, আর ডান দিকেরটা হচ্ছে সিম্পল ভি। তাহলে এখন এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, ভি প্লাস ডিভি মাইনাস ভি।
তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি প্লাস ডিভি মাইনাস ভি। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি? ওয়ার্ক ডান বাই চার্জ। চার্জ কত হবে সবসময় +1, হ্যাঁ না বল। আর ওয়ার্ক ডান মানে কত? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। কিন্তু যেহেতু এখানে চার্জ হচ্ছে +1, ফোর্স কত হবে? ফোর্স সমান কিউই, কিউ এর ভ্যালু কত? 1, তাহলে ফোর্স মানে কত হয়ে যাবে? ই, হ্যাঁ না বল। ফর্মুলা সিম্পল, তোরা জানিস ভাই, গুলিয়ে ফেলিস না। এফ সমান জানিস কিউ ই, কিউ এর ভ্যালু কত? +1, তো এফ মানেই কত হয়ে যাচ্ছে? ই। তাহলে এটা মানে কি? ফোর্স, ফোর্স কত? ই, আর এদের মধ্যবর্তী ডিসটেন্স কত? ডিএক্স। এবার বল ফোর্স বা ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে? এদিকে। আর ডিএক্স কোন দিকে? এই দিকে। কেন? ভি থেকে এইদিকে যাবো, তাই না? তাহলে অবভিয়াসলি কি সাইন চলে আসবে? তাহলে দেখ ডিভি সমান মাইনাস ই ডট ডিএক্স। তাহলে ই সমান কত চলে এলো? মাইনাস ডিভি ডিএক্স। আচ্ছা এক্স আছে শুধুমাত্র এক্স কম্পোনেন্ট বলে, যদি ওয়াই থাকতো কি লিখতাম? ই সমান মাইনাস ডিভি ডিওয়াই। যদি জেড থাকতো কি লিখতাম? ই মাইনাস ডিভি ডিজেড। যা থাকবে তোমার, এক্স থাকলে এবার ডিভি ডিএক্স, ওয়াই থাকলে ডিভি ডিওয়াই, আর জেড থাকলে ডিভি ডিজেড। কিন্তু মাথায় রাখবা মাইনাস সাইন গুলো কিন্তু দিতে হবে তোমাকে, মাইনাস সাইন গুলো কিন্তু তোমাকে দিতে হবে। সো ই ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিএক্স ডিভি ডিওয়াই ডিভি ডিজেড যদি কম্পোনেন্ট ওয়াইজ হয়। ক্লিয়ার হলো? রিলেশনশিপ বিটুইন পোটেনশিয়াল এন্ড ফিল্ড বুঝতে পারলাম প্রত্যেকে? ক্লিয়ার হয়েছে? ওকে ওকে। ইলেকট্রিক ফিল্ড এন্ড পোটেনশিয়াল ডিউ টু আ ইউনিফর্মলি চার্জড স্ফিয়ার। একটা ইউনিফর্মলি চার্জড স্ফিয়ার আছে, কনসিডার কর। একটা ইউনিফর্মলি চার্জড স্ফিয়ার আছে, একটা ইউনিফর্মলি চার্জড স্ফিয়ার আছে, গোলক, ফুটবল। এবার ধর আমরা বলছি এখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি। আচ্ছা এই স্ফিয়ারের মধ্যে চার্জ আছে কত? টোটাল কিউ। তো টোটাল কিউ যদি চার্জ হয় আর ডিস্টেন্সটা যদি এখান থেকে আর হয়, তাহলে আমরা স্ফিয়ারের ক্ষেত্রে এটা ভেবে নিতে পারি যে টোটাল চার্জ কোথায় জমা আছে? তার সেন্টারে। ধরে নিতে পারি টোটাল চার্জ কোথায় জমা আছে? সেন্টারে। তাহলে কিন্তু নাই, আমরা জাস্ট কনসিডার করছি। তাহলে পরে এখান থেকে ডিস্টেন্সটা যদি আর হয়, তাহলে পোটেনশিয়াল কত হবে? না তো ভি শুড বি ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই আর, কিউ বাই আর। বুঝতে পারলাম? তো দেখ আস্তে ভাই, দেখ আমি যত এইদিকে দেখবো পোটেনশিয়ালের মান কিন্তু 1/4πε0 কিউ বাই আর ই থাকছে। মানে প্রত্যেকটা জায়গায় পয়েন্টে, প্রত্যেকটা জায়গার পয়েন্টে। মাথাটা কি ঘুরে উঠলো? এক মিনিট দাঁড়া তো। ঠিক আছে, আসলে রাতে ঘুম হয়নি ঠিক মতো। ভোর 5টায় ঘুমিয়েছি আমি, এই পিপিটি গুলো সব বানাচ্ছিলাম। আবার দুপুর 3টে থেকে 5টা পড়িয়েছি, 5:30 থেকে 7:30 পড়িয়েছি। ছুটি দিয়ে দিলে তো ভালো করতাম, তোদের পাবি না, চিন্তা করিস না। তো এই এবার এটা পোটেনশিয়াল এই সব জায়গায়, মানে যেহেতু দেখ সব জায়গার ডিস্টেন্স আর গুলো কি হবে বলতো? সেম। তাহলে সব জায়গায় পোটেনশিয়াল কি হবে? সেম। এইরকম একটা সারফেসকে আমরা বলি ইকুইপোটেনশিয়াল সারফেস। ইকুইপোটেনশিয়াল সারফেস কাকে বলে? যে সারফেসের সমস্ত পয়েন্টে পোটেনশিয়াল গুলো কি হয়? সেম। দেখো বাবা তোর অসুবিধা হবে, কেন বলতো? আমি সব টার্ম দেখছি সেখানে ইংলিশে ইউজ করছি, বাংলাতে আমি দেখবি সব বাংলায় বলি, সমবিভব তল বলি। তো ইংলিশ ভার্সনে কিন্তু এই প্রবলেমটা তোমার হবে। হ্যাঁ বুঝতে পারছো তো? তো এবার বল যদি ভি পেয়ে যাস, এই যদি ভি পেয়ে যাস, তাহলে বলতো ইলেকট্রিক ফিল্ড কি করে বার করবি? ইলেকট্রিক ফিল্ড শুড বি ইকুয়াল টু মাইনাস ডিভি ডিআর। হ্যাঁ না বল? আচ্ছা আর কেন নিলাম? এখানে কি আছে? ভ্যারিয়েবল আর আছে। বুঝতে পারলি ব্যাপারটা? এক্স থাকলে কি লিখতাম? এক্স লিখতাম। তাহলে মাইনাস ডিডিআর অফ 1/4πε0 কিউ বাই আর, কিউ বাই 4πε0 ডিডিআর অফ 1/r মানে কত রে? -1/r²। দেখ ইলেকট্রিক ফিল্ড শুড বি ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই কত চলে এলো? r²। এটাই পড়েছিস নাকি রে ইলেকট্রিক ফিল্ড মানে একটা স্ফিয়ারের জন্য। এবার একটা স্ফিয়ারের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত হয় বলতো? একটা স্ফিয়ারের ভেতরে ইলেকট্রিক ফিল্ড কত হয়? 0।
কারণ ভেতরে কোনো চার্জ থাকে না, সমস্ত চার্জ কোথায় থাকে? বাইরে। কিন্তু তার ভেতরে পোটেনশিয়ালটা থাকে কনস্ট্যান্ট। সেজন্য আমি যদি পোটেনশিয়ালের সাথে, ভালো করে শুনবি, পোটেনশিয়ালের সাথে আর এর গ্রাফ প্লট করি, তাহলে মাথায় রাখবি যে যতক্ষণ আমি ভেতরে থাকবো ইনসাইড দা স্ফিয়ার, ততক্ষণ কিন্তু আমার পোটেনশিয়াল কি থাকবে বলতো? কনস্ট্যান্ট। কিন্তু যখন আমি সেন্টারের এই সারফেস থেকে বাইরে বেরোবো, পোটেনশিয়াল আস্তে আস্তে কি হবে? কমবে। কিভাবে? 1/r। তাহলে 1/r এর গ্রাফটা কেমন হবে? না তো এই রকম হবে। বুঝতে পারলি ব্যাপারটা? কিন্তু ভাব, যদি সেম গ্রাফটা আমরা প্লট করতাম ই ভার্সেস আর, তাহলে বলতো এই জায়গাটায় আমার ইলেকট্রিক ফিল্ড কত হতো বলতো? 0। কোনো ফিল্ড থাকতোই না। হ্যাঁ না বল? কিন্তু বাইরে থেকে যত যেতাম ইলেকট্রিক ফিল্ড 1/r² আকারে কমতো, মানে র্যাপিড ডিকে হতো। বুঝতে পারলি ব্যাপারটা? দেখ, ডিকেটা বুঝতে পারছিস? এটা 1/r এর ডিকে, এটা হচ্ছে 1/r², মানে এত খাড়া ডিকে হয়ে যাবে, কারণ 1/r²। বুঝতে পারলি? 1/r স্ট্রেট লাইন কেন হবে রে? 1/r তো, আর ই ভার্সেস 1/r তো রেক্টাঙ্গুলার হাইপারবোলা না? এ কি রে, কত ভেঙে ভেঙে বলতে হয়। ই সমান কে ইন্টু 1/r। তাহলে ই আর সমান কি? কে। পিভি সমান কে, একই রকম। বুঝলি? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা না? বুঝতে পারছিস না এখনো? পিভি সমান কে তো, এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছিস? ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি ফর টু চার্জ সিস্টেম। প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি, আর বেশি নেই, একটু ধৈর্য রাখ। 22টা আছে, 18 নম্বর চলছে, আর 3-4টে স্লাইড হয়ে হয়ে যাবে। দেখো এবার ইয়েস নাকি? ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি চার্জ, এই রেকর্ড হচ্ছে বাবা। ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি ফর টু চার্জ সিস্টেম। টাকা ধর, এখানে একটা চার্জ আছে Q1, এখানে একটা চার্জ আছে Q2, এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে r। আচ্ছা, আমরা কি পড়েছিলাম? যে পোটেনশিয়াল সমান ওয়ার্ক বাই চার্জ, ঠিক তো? তাহলে ওয়ার্ক মানে কি স্যার? ওয়ার্ক মানে হচ্ছে পোটেনশিয়াল ইনটু কি হবে? চার্জ। আচ্ছা, কোনো একটা চার্জকে এখান থেকে ধরে এত দূরে নিয়ে আসবো, তাহলে কোনো একটা চার্জকে এখান থেকে, তোরা কি সাইলেন্ট করে আসতে পারিস না ফোন রে? কোনো একটা চার্জকে, কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে, দেয়ার ইজ এ ইলেকট্রিক ফিল্ড, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটা চার্জকে আমি এখান থেকে যখন এখানে নিয়ে যাবো, তাহলে আমাকে কি কাজ করতে হবে? হ্যাঁ স্যার, কাজ করতে হবে। তাহলে কাজ যখন করতে হবে, এই কাজটা এখানে কি রূপে সঞ্চিত থাকবে? শক্তি রূপে। এবং সেই শক্তিটাকে আমরা কি বলছি? ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি। তার মানে আমরা যখন কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে ওয়ার্ক ডান করব, সেই ওয়ার্ক ডানটা এখানে এনার্জি রূপে সঞ্চিত হবে। উদাহরণ দিচ্ছি, দেখ ভালো করে বুঝবি। এটা প্লাস কিউ চার্জ, এটা প্লাস কিউ চার্জ। বল, এরা কি এখানে থাকতে চাইবে? না। আমি ঠেলে হাত দিয়ে ধরে রেখেছি, তবেই তো থাকবে। হ্যাঁ না বল? এবার ধর আমি আরো জোরে ঠেলছি, তাহলে কি আমাকে এক্সটার্নালি ওয়ার্ক ডান করতে হচ্ছে? ওয়ার্ক ডান করতে হচ্ছে, দিয়ে আমি এখানে এনে রেখে দিলাম, দিয়ে আমি যেই হাত সরাবো শর্ট করে বেরিয়ে যাবে। হ্যাঁ না বল? মানে এখানে কি হয়ে গেল? কাইনেটিক এনার্জি। হ্যাঁ না বল? তার মানে আমি ঠেলে ধরে রেখেছিলাম, দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি। আমি সরিয়ে দিলাম, মানে কি হলো? কাইনেটিক এনার্জি। তার মানে আমি এখানে যে ওয়ার্কটা করেছিলাম, দ্যাট এখানে সঞ্চিত ছিল অ্যাজ পোটেনশিয়াল এনার্জি। যখন আমি হাতটা সরিয়ে দিয়েছি, এটা সঙ্গে সঙ্গে কিসে কনভার্ট হয়ে গেল? কাইনেটিক এনার্জিতে। সো আমি যে ওয়ার্ক ডানটা করবো, সেটা অ্যাকচুয়ালি এখানে এনার্জি রূপে সঞ্চিত থাকবে। বুঝাতে পেরেছি? তাহলে এখানে যে এনার্জিটা হবে, সেই এনার্জিটা কত হবে স্যার? পোটেনশিয়াল। বলো Q1 এর জন্য এখানে পোটেনশিয়াল কত হবে? না তো স্যার, Q1 এর জন্য পোটেনশিয়াল হবে 1/4πε0 Q1 বাই কত? R। যদি ডিসটেন্সটা কত হয়? R। আর পোটেনশিয়ালের সাথে কি গুণ করতে হবে? চার্জ। কোন চার্জ? যে চার্জকে তুমি রেখেছো। কত চার্জ স্যার? Q2। সেই জন্য মাথায় রাখবি এনার্জি U সমান 1/4πε0 Q1 Q2 বাই R। এইটা হচ্ছে ফর্মুলা। বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে বাবা? গ্র্যাভিটি পড়েছিলিস? গ্র্যাভিটি বল, গ্র্যাভিটিতে কি স্মল জি সমান পড়েছিলিস Gm1/r² পড়েছিলিস? হ্যাঁ না বল? আচ্ছা, পোটেনশিয়াল কি?
মাইনাস জি এম ওয়ান বাই আর। আচ্ছা মাইনাসটাকে বাদ দে, অসুবিধা নাই। মাইনাস মানে কি অ্যাট্রাকটিভ ফোর্স, তাই না? এটা পড়েছিলিস। আচ্ছা বল তো স্যাটেলাইটের যখন এনার্জি পড়েছিলিস তখন কি জি এম ওয়ান এম টু পড়েছিলিস? হ্যাঁ না বল, মনে পড়ছে কি মনে পড়ছে না? দেখ তো এক্স্যাক্টলি সেম কিনা, বুঝতে পারছিস ব্যাপারটা? সো যত তাড়াতাড়ি এই লিঙ্ক গুলোকে তোরা জোড়াতে পারবি তত তাড়াতাড়ি তোরা ফিজিক্স শিখতে পারবি। সবকিছু আলাদা নয়। প্রকৃতিতে 4টে ফান্ডামেন্টাল ফোর্স আছে, ওর বাইরে তো আর কিছু নাই। তো তোকে 4টে ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে ভালো করে ব্রিজ তৈরি করতে হবে। হ্যাঁ সবই প্রায় একই, যেখানেই কনজারভেটিভ ফোর্স ফিল্ড পাবা সেখানে এই টাইপের জিনিস পাবি। সিম্পল কনসেপ্ট, আর কিছু না। বুঝতে পারলাম ব্যাপারটা? চল এবার আই হোপ অনেক ক্লিয়ার হয়ে গেল আশা করি যে স্যার এনার্জি মানে 1/4πε0 Q1 Q2/r। এখনো যদি না মনে রাখতে পারো, ভুলে যাও, ভাই এটা মনে রাখো, এনার্জি মানে এইটুকু, বাস সিম্পল। ক্লিয়ার হলো? বুঝতে পারছি ব্যাপারটা? এবার বল তাহলে যদি আমাকে একটা ট্রায়াঙ্গেল দেয়, ভালো করে শুনবি, একটা ট্রায়াঙ্গেল দিল, এবার ট্রায়াঙ্গেলের মধ্যে বললো এই পুরো সিস্টেমের এনার্জি কত। ধরো আমি এখানে Q1 Q2 আর Q3 তিনটে চার্জ দিয়েছি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a। তাহলে সিম্পল স্যার, টোটাল এনার্জি শুড বি ইকুয়ালস টু কি 1 2 2 3 3 1, হ্যাঁ না বল? তিনটে সিস্টেম, হ্যাঁ না বল? তাহলে স্যার সিম্পল 1/4πε0 কমন নেব। কি এটা কমন তো? Q1 Q2, স্যার Q1 Q2 বাই কত লিখবো a, এটা শেষ হয়ে গেল, বাদ স্যার এটা প্লাস। এবার এটা ধরুন Q2 Q3 বাই a প্লাস, এটা বাদ দিয়ে দেন Q1 Q3 বাই a, এইটাই হয়ে গেল। দেখ কত ইজি, কোনো ঝামেলা নাই। কেন বলতো? ডাইরেকশন নাই রে ভাই, ডাইরেকশন থাকলে পাগল হয়ে যেতিস। সেজন্য বারবার রিকোয়েস্ট করছি, যখনই প্রবলেম পাবি চেষ্টা করবি পোটেনশিয়াল দিয়ে ঢুকতে। বারবার বলছি চেষ্টা করবি পোটেনশিয়াল দিয়ে প্রবলেম সলভ করতে, কারণ পোটেনশিয়াল মানেই এনার্জি। এনার্জি দিয়ে কোশ্চেন করা খুব ইজি। এনার্জি স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি নয়। আই হোপ বোঝাতে পেরেছি, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে, বোঝা করতে পেরেছি? চলো, ওয়ার্ক ডান ইন ডিফ্লেক্টিং আ ডাইপোল ইন এ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। তো ধরো একটা ইলেকট্রিক ফিল্ড আছে আর এখানে একটা ডাইপোলকে বসিয়ে রেখেছো। তাহলে ডাইপোলের এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ আছে। তাহলে সিম্পল কথা, এখানে একটা টর্ক কাজ করে নাকি রে? আগের দিন পড়েছিলাম টর্ক মানে কি হয়, পিই বলবি সাইন থিটা, নাকি রে? হ্যাঁ না বলবি? এবার বল আমি টর্কটাকে এইভাবে রেখেছি কিন্তু ইলেকট্রিক ফিল্ড কি করবো? ঘুরিয়ে সোজা করে দেবে, হ্যাঁ না বল? এবার ধরো আমি এরকম করে ডিফ্লেক্ট করবো, ডিফ্লেক্ট করলে আমার কি কাজ করতে হবে? হ্যাঁ, ওই কাজটা এখানে কি রূপে সঞ্চিত থাকবে? শক্তি। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তো আমাকে এখানে ডাইরেক্ট জিজ্ঞেস হচ্ছে কাজ কত। তো আমি ধর ওকে ডি থিটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করবো, মানে এই অ্যাঙ্গেলটাকে বলছি কত স্যার? ডি থিটা। তাহলে ওয়ার্ক ডান মানে কত হবে স্যার? টাউ ইন্টু ডি থিটা, হ্যাঁ না বলবি? কেন? বল ইন্টু সরণ। কিন্তু অ্যাঙ্গুলার কেসে কি হয়? টর্ক ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ না বলবি? ফার্স্ট সেমিস্টারে পড়েছিস রোটেশনাল মোশনের ক্ষেত্রে যে ওয়ার্ক ডান যদি হয় এফ ইন্টু এস, তাহলে ওয়ার্ক ডান হবে টাউ ইন্টু থিটা। মনে পড়ছে? সেম সেম, তাই তো? সিমিলার। তো এবার দেখ আমি ডি থিটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করছি বলে আমাকে টোটালটা বার করতে গেলে কি করতে হবে? এবার ধর থিটা 1 থেকে থিটা 2 তে আমি ওকে ডিফ্লেক্ট করাবো। বুঝতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার হলো? তাহলে W শুড বি ইকুয়ালস টু নাথিং বাট ইন্টিগ্রেশন অফ থিটা 1 টু থিটা 2, টাউ এর ভ্যালু কত? পিই সাইন থিটা ডি থিটা। এবার পি বেরিয়ে গেল, সাইন থিটা ডি থিটা মানে কত? মাইনাস কস থিটা। তাহলে মাইনাস কস থিটা, থিটা 1 থেকে থিটা 2, চল মাইনাসটাকে বাইরে বার করে দিলাম, মাইনাস পিই আপার লিমিট কস থিটা 2 মাইনাস কস থিটা 1, মাইনাসটাকে ভেতরে গুণ করে দিলাম। তাহলে ওয়ার্ক ডান শুড বি ইকুয়ালস টু পিই কস থিটা 1 মাইনাস কস থিটা 2। এবার ধর লেট যে আমার প্রথমে অ্যাঙ্গেল ছিল 0 ডিগ্রি, এইভাবে ছিল, বুঝতে পারছিস? এবার ওকে আমি থিটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করছি, মানে থিটা 2 কত হবে? থিটা। ব্যাপারটা কি বোঝাতে পেরেছি আমি? ওকে 0 তে রেখেছিলাম, এইভাবে রেখেছিলাম, এবার ওকে ডিফ্লেক্ট করছি এরকম ভাবে। তাহলে আমার ওয়ার্ক ডান কত হবে? W শুড বি ইকুয়ালস টু পিই cos 0 মানে কত রে? 1 মাইনাস কত হয়ে গেল? cos থিটা। এটাও মানে মাথায় রাখতে পারিস, এটা অ্যাকচুয়াল মেন ফর্মুলা, এটা অ্যাকচুয়ালি মেন ফর্মুলা, ওটা মনে রাখতে পারি।
ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে সবার? ওয়ার্ক ডানটা বুঝতে পেরেছিস? চল মাথায় রাখবি, ওয়ার্ক ডান বা এনার্জি মানে হয় মাইনাস পি ভেক্টর ডট ই ভেক্টর। ভেক্টর ফর্মটাও মাথায় রাখিস। বাই চান্স পরীক্ষা দিতে হয় এমসিকিউ বলা যায় না, পড়বি না হয়তো ওভারলোড করে যাবি যেহেতু স্যার করায়নি। ক্লিয়ার? স্লাইড চেঞ্জ করছি, সবাই ওর দিকে এখন তাকাবে। প্রেয়তি তো আগে নাকি, চল ডিলিট করবো না। কাইনেটিক এনার্জি অফ এ চার্জড বডি ইন ইলেকট্রিক ফিল্ড। ভালো করে বোঝ, একটা ইলেকট্রিক ফিল্ড আছে, একটা ইলেকট্রিক ফিল্ড আছে। এবার ধর একটা কিউ নামক চার্জকে এখানে পাঠাচ্ছি, তাহলে এখানে কি পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে দুটো পয়েন্টের মধ্যে? হ্যাঁ স্যার। ধর পোটেনশিয়াল ডিফারেন্সটা ভি, তাহলে বলতো এই চার্জটা যদি ভি পোটেনশিয়ালকে অতিক্রম করে তাহলে এখানে ওয়ার্ক ডান কত হবে? ভি কিউ। হ্যাঁ না বলবি, ওয়ার্ক ডান কত হবে? ভি কিউ। তাহলে ডব্লিউ শুড বি কত? ভি কিউ। হ্যাঁ না বল। ইয়া যদি আমাদের সময় হতো বিশ্বাস করো আমরা মরে যেতাম মার খেয়ে স্যারের কাছে। তাহলে ডাব্লিউ সমান কত হয়ে যাবে? ভি কিউ। ডাব্লিউ সমান কত হয়ে যাবে? ভি কিউ। আর বল, আরে ভাই বাইরে গিয়ে কথা বল। আর কাইনেটিক এনার্জি কত হবে? হাফ এম ভি স্কোয়ার, তাই তো? হ্যাঁ না বলবি। আচ্ছা এই বডিটা যখন এখান থেকে এইটুকু যাচ্ছে তখন তার কি গতিশক্তি আছে? গতিশক্তি আছে। গতিশক্তিটাতে কি হাফ এম ভি স্কোয়ার। আর এই গতিশক্তি পেলো কি করে? বিকজ অফ দা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি ভি কিউ। হ্যাঁ না বলো। আর এই দুটো শক্তি কি হবে? সর্বদা সমান। কেন? ওই পোটেনশিয়াল এনার্জিটা এখানে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? কাইনেটিক এনার্জিতে। হ্যাঁ না বলবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? সেই জন্য আমরা এখানে লিখতে পারবো হাফ এম ভি স্কোয়ার শুড বি ইকুয়ালস টু ভি কিউ। তাহলে এখান থেকে দেখো ভি সমান রুট ওভার 2 ভি কিউ বাই কত হয়ে যাবে? এম। ডাইরেক্ট ফর্মুলা মাথায় রাখবি। ক্লিয়ার হয়েছে? ডাইরেক্ট ফর্মুলা মাথায় রাখবি। ক্লিয়ার হলো? কোনো সমস্যা বলবে আমাকে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আর দাঁড়া বাবা, দুটো স্লাইড আছে, বেশি নাই, দাঁড়া, হয়ে যাবে চিন্তা করিস না। ক্লিয়ার হয়েছে দূর? চলো, ইকুইপোটেনশিয়াল সারফেস। ইকুইপোটেনশিয়াল সারফেস কাকে বলে একটু আগে বললাম, এমন একটা সারফেস যেখানকার পোটেনশিয়াল কি হয়ে যাচ্ছে? সেম। যেমন ধর আমি যদি এখানে একটা কিউ চার্জ রাখি এবং তাকে কেন্দ্র করে যদি একটা স্ফিয়ার রাখি তাহলে এই সমস্ত দূরত্বগুলো কি হবে বলতো? সেম। যেহেতু সমস্ত দূরত্ব সেম হবে তাহলে পোটেনশিয়াল গুলো কি হবে? সেম। বিকজ কিউও ফিক্সড আর আর ও ফিক্সড। তো যদি কিউ আর আর দুটোই ফিক্সড হয়ে যায় তাহলে ভি সমান কত? 1/4πε0 কিউ বাই আর। তাহলে ভিও ফিক্সড, মানে সব জায়গায় পোটেনশিয়াল সেম হবে। এগুলোকে বলা হয় পোটেনশিয়াল, ইকুইপোটেনশিয়াল সারফেস। ইকুইপোটেনশিয়াল সারফেসের কয়েকটা গুরুত্ব আছে। নাম্বার 1, ইকুইপোটেনশিয়ালের সারফেসে আমাদের ইলেকট্রিক ফিল্ড সর্বদা পারপেন্ডিকুলার থাকে। ইকুইপোটেনশিয়াল সারফেসে ইলেকট্রিক ফিল্ড সর্বদা পারপেন্ডিকুলার থাকে। কি করে থাকে বা দেখ তাহলে। তো ধর যে কোনো একটা এটা হচ্ছে ইকুইপোটেনশিয়াল সারফেস, আর ধর ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর কাজ করছে, তাহলে কি পারপেন্ডিকুলার আছে? আমি এখানে অ্যাঙ্গেলটাকে ধরে নিলাম থিটা, এখানে অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিলাম থিটা, অ্যাঙ্গেলটাকে ধরে নিলাম থিটা। ক্লিয়ার? এবার আচ্ছা এইটা যদি ই হয় বলতো ই এর একটা কম্পোনেন্ট এদিকে কাজ করবে আর একটা কম্পোনেন্ট কাজ করবে এদিকে, এদিকটা কাজ করবে ই কস থিটা। এটা তো পারপেন্ডিকুলার দেখতেই পাচ্ছিস, এটা পারপেন্ডিকুলার নয় তাই না? এবার ধর এইখান থেকে আমি পার্টিকেলটাকে এখানে নিয়ে যাব, এই ডিসটেন্সটা হচ্ছে এ বি, তাহলে ওয়ার্ক ডান কত হবে বলতো? স্যার ওয়ার্ক ডান শুড বি ইকুয়াল টু ই কস থিটা ইনটু এ বি। কেন? কারণ কি বলেছিলাম, ইউনিট পজিটিভ চার্জের ক্ষেত্রে ফোর্স যা সেটা ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ না বল, এফ সমান কিউই, কিউ এর ভ্যালু যদি 1 বসিয়ে দিস এফ সমান কত হয়ে যাবে? ই। ঠিক বুঝতে পেরেছি? এবার ওয়ার্ক ডান কত হয় দেখ। বল, আমরা কি একটু আগে পড়েছি যে ডাব্লিউ মানে ভি কিউ? হ্যাঁ না বল। এবার ধর একটা চার্জকে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, কিউ চার্জকে, তাহলে এখানকার পোটেনশিয়াল যদি ভি হয় তাহলে এখানকার কাজ কত হবে? ভি কিউ। হ্যাঁ না বল। আর এখানকার কাজ কত হবে? ভি কিউ। তাহলে এই দুটোর মধ্যে যদি কাজের পার্থক্য বার করিস কত হবে? 0। তার মানে একটা ইকুইপোটেনশিয়াল সারফেসে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেলে ওয়ার্ক ডান কত হয়? 0। হ্যাঁ না বল। ওয়ার্ক ডান করতে হবে না। বুঝতে পারলি কেন? কারণ সব জায়গায় পোটেনশিয়ালের ভ্যালু কি? সেম। তো পোটেনশিয়াল যেহেতু সেম, ওয়ার্ক ডান কত হয়ে যাবে? 0। তো ওয়ার্ক ডান সর্বদা ইকুইপোটেনশিয়াল সারফেসে কত হয়? 0। তো 0 সমান দেখো ই ইন্টু এ বি ইন্টু কস থিটা। এবার বল ই এর ভ্যালু কি 0 হতে পারে? না, আমরা তো ধরি নিই 0।
এই ডিস্টেন্সটা কি 0 হতে পারে না, তাহলে cos থিটার ভ্যালু কত হতে পারে অনলি 0, তাহলে থিটা শুড বি ইকুয়ালস টু কত π/2, মানে অ্যাঙ্গেলটা সর্বদা কি হবে এরকম হবে, বুঝতে পারলি ব্যাপারটা। তাহলে এটা হচ্ছে সেই প্রমাণ যে ইকুইপোটেনশিয়াল সারফেসে ইলেকট্রিক ফিল্ড অফ লাইন্স গুলো সর্বদা কিভাবে ঢুকবে, পারপেন্ডিকুলার ঢুকবে। তাহলে দুটো কথা এখানে বললাম, এক ইকুইপোটেনশিয়াল সারফেসে ওয়ার্ক ডান কত হয় 0, যাই করবি ওয়ার্ক ডান কত হবে 0। 2 নম্বর কি বললাম যে ইকুইপোটেনশিয়াল সারফেসে ইলেকট্রিক ফোর্স অফ লাইন্স বা ফিল্ড গুলো কি হবে সর্বদা পারপেন্ডিকুলার থাকবে। 3 নম্বর দুটি ইকুইপোটেনশিয়াল সারফেস কখনো পরস্পরকে ছেদ করতে পারে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। যেমন স্ট্রিমলাইন ফ্লো পড়েছিলে সেরকমই ইকুইপোটেনশিয়াল সারফেস কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না। ক্লিয়ার হয়েছে? আমরা চ্যাপ্টার এখানেই রাখবো আজকে।